আসলে এখন আমাদের যেটা মানে মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কোনো কিছুকে অসম্ভব ভাবলে কিন্তু আপনি সেটা আর করতে পারবেন না। আপনাকে প্রথম যেটা করতে হবে যেন এটা সম্ভব, আবার অ্যাট দি সেম টাইম সম্ভব মনে করে বসে থাকলে হবে না। আমি সাধারণত ছাত্রছাত্রীদেরকে বলি যে যাহা মূল্যবান তাহা কঠিন, অর্থাৎ যদি এটা খুব সহজ হতো তাহলে এটা কিন্তু মূল্যবান হতো না। আমরা এতদিন কিন্তু পানি বিনা পয়সায় খেয়েছি, এখন কিন্তু আর পানি বিনা পয়সায় খাওয়া হয় না, যাচ্ছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন পানি সম্পর্কে। আমি পানি উন্নয়ন বোর্ডে অ্যাডভাইজার হিসাবে কাজ করছিলাম। 91 সালে আমি বললাম যে এমন একদিন আসবে যখন বাংলাদেশের লোকেরা পানি কিনে খাবে। 91 সালের কথা। তো একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরেকজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে কানে কানে কি যেন বলতেছে। তাই বললেন যে বলেন, আমি ওনাদের ট্রেনিং করাইতেছিলাম যে একদম কানে কানে বলতেছে। তাই বললেন ওনাদের ট্রেনিং করাইতেছিলাম আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডি এবং এসওদেরকে। তো আমি বললাম কি আপনাদের কি বলেন, আপনি বলা যাবে না এটা আপনাকে। আমি বললাম যে কি বলা যাবে না কেন, বলেন, কোনো অসুবিধা নেই। তো আরেকজনে সাহস করে বললো যে লোকটা বেশি লেখাপড়া করে মাথা নষ্ট হয়ে গেছে, মন্তব্য করলো। আমি কোনো সমস্যা নেই, এটা বলতে নেই। এটা হলো 91 সাল। 94 সালে আমি দেখলাম যে 2-1 জায়গাতে বাস স্ট্যান্ডে এরকম বোতলের মতো করে একটা করে মানে বোতল বিক্রি করছে। তখন কিন্তু পানি বিক্রি শুরু হয়নি। তার মানে আমরা এটা কিন্তু আমরা যারা চিন্তা করি সমাজকে, আমরা কিন্তু বুঝতে পারি যে এই সমাজটা কোন দিকে যাচ্ছে, কিভাবে এ করছে, যদি আপনি সেটাকে সিরিয়াসলি নেন আর কি। তো এখন দেখেন এই পানি ছাড়া কিন্তু এখন সব জায়গাতে পানি, এমনকি আপনি গ্রামে গেলেও দেখবেন যে বাজারের দোকানে পানি পাওয়া যায়। আমি দেখছি আর কি, কোক পাওয়া যায় তো, কিন্তু এখন পানিও বিক্রি হচ্ছে। তার মানে পানিটা সেখানে বিক্রি হচ্ছে। তার মানে আমাদেরকে এটা বুঝতে হবে যে সমাজটা পরিবর্তন কিভাবে হচ্ছে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এই গবেষণাতে আমরা কিভাবে সাকসেসফুল রিসার্চার হইতে পারি এবং সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যেটা আপনার এখানে দেখাবো যে আপনাদেরকে গবেষণার সবচেয়ে বড় সমস্যা আমি যেটা পেয়েছি গবেষণা, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে, যে সেটা হচ্ছে গবেষণায় সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে প্রথম বাধাটা কি, বা আমরা কি মানে জিনিসটা পাই, সমস্যা পাই। সেই সমস্যাটা হলো, প্রথম সমস্যাটা আমরা যেটা পাই সেটা হচ্ছে যে বেশিরভাগই দেখি যে গবেষণা কাকে বলে এটা কিন্তু পরিষ্কার বুঝতে পারে না। শোনা যাচ্ছে না? মানে গবেষণা কাকে বলে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। যেমন আপনারা পিছনে স্টুডেন্টরা আছেন, যে কোনো একজন বলেন তো যে এই গবেষণা কাকে বলে, আপনাদের যে কোনো একজন বলেন, বলেন, দাঁড়ান, হ্যাঁ বলেন, গবেষণা কাকে বলে? গবেষণার মানে হচ্ছে কোনো কিছু সূত্র, তথ্য বা নির্ভর জ্ঞান। সূক্ষ্ম তথ্য নির্ভর জ্ঞান মানে কোনো কিছুর পরীক্ষণ, যাচাই, নির্ভর এবং পরীক্ষণের উপরে যে জ্ঞানটা অনেক কিছু। এটা হলো গবেষণা, মানে কোনো কিছু তথ্য নিয়ে সূক্ষ্মভাবে দেখে তাকে বলা আছে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, বসেন, সবাই জানি আমরা যে আমরা গবেষণা বলতে বুঝি যে কোনো কিছু যাচাই বাছাই করে কিছু একটা বলা, এই তো, এটা আমরা এটা বলছি। এটাকে কিন্তু আমরা সহজ সরল ভাষায় বলি। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে গরু ঘাস খাইয়া জীবন ধারণ করে, এটা গবেষণা হবে কিনা? হবে না। কেন হবে না? এক্স্যাক্টলি, এটা সবাই জানে। তার মানে এটা হলো আমাদের সাদামাটা ধারণা, হলো কোনো কিছু যাচাই বাছাই করে আমরা যদি কোনো একটা বক্তব্য দিই তাহলে সেটা গবেষণা। কিন্তু আপনি যখন এখানে আমি দিয়েছি যে সাকসেসফুল সোশ্যাল সায়েন্স রিসার্চার, এখানে কিন্তু সমস্যাটা আরেকটু গভীরে আছে। যেমন এই গভীরটা হলো যে আমরা সব বুঝতে পারি না যে আসলে আমি যে কাজটা করলাম সেটা গবেষণা কিনা। যেমন বাজারে আমি যাই দেখলাম যে অনেকগুলো জিনিসের দাম বেড়ে গেছে, এবার আমি এসে বললাম যে হ্যাঁ বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এটা গবেষণা কিনা? এটা গবেষণা না। কেন? এটা আমি একটা তথ্য নিয়ে আসছি, কিন্তু গবেষণা না। তাহলে গবেষণাটা আসলে কি? গবেষণা হচ্ছে সেই জিনিসটা আমি একটু দেখাই, তারপরে আর বলবো যে এখানে দেখেন হোয়াট ইজ রিসার্চ। আমি বলছি যে আইদার টু প্রুভ অর টু ডিসপ্রুভ। গবেষণা হতে গেলে আপনি হয় কিছু প্রমাণ করছেন, না হলে কিছু
ভুল প্রমাণ করছেন। আমি বইয়ের কোনো সংজ্ঞা আমি ব্যবহার করছি না, বই আমার এখানে আছে, এটা আপনারাও পড়েন বা দেখছেন। আইদার টু প্রুভ অর ডিসপ্রুভ, তাহলে তখন ওটাই তখন আপনার প্রশ্ন আসবে যে আপনি এখানে তখন গবেষণা হিসেবে বলা যাবে আর কি। তা আমরা কি করি, আমরা কি কোনো কিছু প্রমাণ করি বা ভুল প্রমাণ করি? আমাদের দেশে এখানে হলো প্রথম সমস্যা আমরা যেটা পাই, যে যদি প্রায় 80 থেকে 90% আমি বলবো যে বাংলাদেশের এগুলো গবেষণা হয় না। কেন হয় না? এগুলো কতগুলো তথ্য আমরা নেই, তথ্যগুলোকে টেবিল আকারে করি, অথবা কোনো সময় আমরা কোরিলেশন রিগ্রেশনে করে এটাকে ছেড়ে দিচ্ছি, এবং দেখা যাচ্ছে যে এটা সারা পৃথিবীতে অনেকেই করছে, আমি সেটাকে শুধু অনুসরণ করতেছি। আমি সেটা নিয়ে একদম লাস্ট স্লাইডে আলোচনা করবো কিছুটা। অর্থাৎ আমরা দেখি যে ওই প্রবন্ধটাতে বা ওই গবেষণাতে আপনি কিছু প্রমাণ করছেন কিনা অথবা ভুল প্রমাণ করছেন কিনা। যদি এই ক্রাইটেরিয়া ব্যবহার করি তাহলে দেখা যাবে যে আপনার 90% গবেষণা বাদ পড়ে গেছে, কারণ এগুলো কিছু প্রমাণও করে না, ভুলও প্রমাণ করে না। এটা হচ্ছে 1 নম্বর। তারপরে আমি দেখছি এনি আদার ভিউ। আমার বইতে আমি যেটা দিয়েছি সেটা তো এই ডেফিনেশনটা শুধু দিইনি। আমি প্রথমে যেটা দিয়েছি, গবেষণা হওয়ার শর্তটা কি? শর্তটা হলো যাচাই বাছাই না, শুধু শর্তটা হলো যে আইদার প্রুভ করতে হবে, ডিসপ্রুভ করতে হবে, একটা আছে। আর আমার বইতে আমি যেটা আবার দিয়েছি সেটা হচ্ছে টু অ্যাড সামথিং টু দি ফিল্ড অফ নলেজ। টু অ্যাড সামথিং টু দি ফিল্ড অফ নলেজ। আপনাদের অনেকের হাতে কিন্তু মানে নোট বইটাই নেয়, মনে হচ্ছে এটা শুনলে কিন্তু কোনো লাভ হবে না, এটা জাস্ট আপনি 5% মনে রাখতে পারবেন না। আমি তো নোট বই দেখতেছি না, আপনি নোট বই ছাড়া আসছেন সবাই না, ইয়ে রেকর্ড করতেছেন? হ্যাঁ, আচ্ছা, খাতা নোট বই নাই এবং শুনলে কোনো লাভ হবে না, কারণ এটা তো ওয়াজ নসিহতের বিষয় না, এটা তাহলে আপনার গবেষণার বিষয়। কারণ আমি দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তাদের ট্রেনিং করাই। আমি যেমন এই যে গত 2 মাস আগ পর্যন্ত আমি ট্রেনিং করাইছি সরকারি এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারিদেরকে। তো ওদেরকেও কিন্তু আমি হাতে কলমে লেখাইছি, কিন্তু কোনো ছাড় নেই আর কি। কারণ তা না হলে সে কিন্তু ক্লাসরুমতে বাইরে গেলে আর 5% বড় দেখতে পারবে না। এই গবেষণাটা কি, এটা শুধু খালি কানে শুনলে কিন্তু গবেষণা হবে না, এটাকে আপনাকে কিন্তু অন্তত আপনি নিজে গবেষক না হলেও আরেকজনকে গবেষণা করছে, এটা ঠিক করছে না ভুল করছে এটা বুঝতে পারবেন। হ্যাঁ, আর যদি এটা আপনি না করেন তাহলে বুঝতে পারবেন না। এটা তো আমি ওই যে এমনি কোনো বক্তব্য দিচ্ছি তা না, কিন্তু অর্থাৎ এখানে আপনাকে জিনিসগুলো নোট করতে হবে, জানতে হবে, এবং কি জন্য যদি আপনি আরেকজনের একটা লেখা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই লেখাটা আসলে গবেষণা হচ্ছে কিনা। যে জন্য আমি বললাম যে বাংলাদেশের 90% গবেষণা করে না এগুলো হলো কি, আমি কিছু ডাটা এনে এক জায়গায় দিলাম, দিয়ে আমি এটাকে একটা বললাম যে আমি গবেষণা করছি, আসলে এগুলো গবেষণা না। সেজন্য এখানে আমি একটা দিয়েছি, আপনার সংজ্ঞা দিয়েছি, যে একটা আলাদাভাবে দিয়েছি একদম ছোট কথা। হ্যাঁ, অর্থাৎ ছোট কথা আপনার সবসময় মনে রাখতে হবে। আমি যেমন জিজ্ঞাসা করি যে সমাজবিজ্ঞান কাকে বলে, একজনও বলতে পারে না, কারণ সমাজবিজ্ঞান বললে হয় এইবারে ডেফিনেশন মুখস্থ বলতেছে অথবা আরেকজন ডেফিনেশনটা মুখস্থ বলতেছে, কিন্তু সে আসলে কি বুঝছে। আমি বললাম যে আমি একজন কৃষক, তুমি আমাকে বুঝাও যে সমাজবিজ্ঞান, তোমার অনেক টাকা খরচ করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, তুমি কি বুঝতেছো? তো বলে আমি সমাজবিজ্ঞান পড়ছি, ওগুলো আমি বুঝি না, আমার কৃষক বাবা হবে, আমাকে বুঝাও তুমি কি পড়তেছো ওটা। সে আর বলতে পারে না। অর্থাৎ সে সমাজবিজ্ঞান 5 বছর পড়ছে, কিন্তু সে জানে না যে মানে সমাজবিজ্ঞান কাকে বলে এটা জানে না। কেন জানে না? কারণ সে কখনো এটা চিন্তা করে না যে এটা আমাকে বলতে হবে। আমি একজন কৃষক হলে আমাকে সমাজবিজ্ঞান কিভাবে বুঝাইবে, যে সমাজবিজ্ঞান মানে বাবা তুমি যে টাকা দিচ্ছ এটা দিয়ে আমি এই জিনিসটা করতেছি। দ্বিতীয় প্রশ্ন আমি কমনলি বলি যে তোমার মা বাবা কোন জিনিসটা জানে না যেটা তুমি জানো, সমাজবিজ্ঞান পড়ে শিক্ষা তোমার মা বাবা জানে না, এখন সে আর বলতে পারে না। ঢাকা ইউনিভার্সিটিতে আমি বাইরে নেওয়ার সময় একদিন গেছিলাম ওখানে, আমি বললাম তাদের একটা প্রশ্নই করেন যে সমাজবিজ্ঞান কাকে বলে, যে এটা যদি বলতে পারে তাহলে ফুল মার্ক দিয়ে তারা বিদায় করে দেয়, আর কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। এই একটা জিনিসে জিজ্ঞাসা করে যে সমাজবিজ্ঞান কাকে বলে এটা বলতে পারে কিনা। এবং আমি দেখছি যে একজনও আমি পাইনি কাউকে। আমাদের এখানে যারা ইন্টারভিউ দিতে আসে ফার্স্ট ক্লাস পাস,
সব ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথের শাহজালালের যতগুলো আছে ওই একটাই প্রশ্ন করে একজন আর বলতে পারে না। ও সবাই খালি মুখস্থ বলতে থাকে যে ম্যাকাইভার বলছে এটা, অমুকে বলছে এটা, অমুকে বলছে বটমের বলছে এটা ইত্যাদি আর কি। আমি বললাম যে আমি এটা বুঝি না, তুমি আমাকে বুঝাও যে আমি একজন কৃষক মানুষ, তুমি কি শিখছো, মানে এটা সমাজবিজ্ঞান পড়ি যেটা আমি জানি না। ঠিক একইভাবে গবেষণাটা হইলো, একটা তো হলে আমরা মুখস্থ সংজ্ঞা শিখি, আর একটা হলে আমি আসলে এতে কিছু শিখছি কিনা, এতে কিছু আমি জানতেছি কিনা, সেই জিনিসটাই আমাকে বুঝতে একদম সহজ কথায়। অর্থাৎ আমি যদি একটা রিক্সাওয়ালা আমার কাছে জানতে চাই যে স্যার আপনি তো অনেক পড়তেছেন, তো আমাকে একটু বুঝান তো যে আপনার এটা পড়ে আমার কি লাভ, আপনার কি লাভ হচ্ছে, আমাদের কি লাভ হচ্ছে। ওখানে আপনার প্রুফ অথবা ডিসপ্রুফ মানে অ্যাড টু দি কি, টু অ্যাড সামথিং টু দি ফিল্ড অফ নলেজ, এটা করলে দেখবেন যে 90% গবেষণা বাদ, এগুলো কিন্তু কোনো গবেষণা হয়নি। এটা হয়েছে কি যে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা যেগুলো পড়ে সেগুলোতেই আপনার সীমাবদ্ধ থাকে, এর বেশি যায় না। তাহলে আমরা প্রথমে মনে রাখবো যে গবেষণাটা মানে 2 শব্দ বা 3 শব্দ আমি কিভাবে ব্যাখ্যা করতে পারবো প্রত্যেকটা জিনিসকে। এইভাবে আমরা যখন গবেষণা করব তখন আমরা এটা দেখবো যে প্রত্যেকটা জিনিসে আমরা কিভাবে এখানে ব্যাখ্যা করতে পারি। এরপর আসেন যে মানে সোশ্যাল সায়েন্স রিসার্চের গুরুত্বটা কি, মানে কেন দরকার এটা, এটা প্রায় কনফিউশন হয়। সবাই বলে, আমাকে অনেক সময় দেখছে কি দিয়ে কি গবেষণা করেন আপনি, মানে এটা কিন্তু একটু তাচ্ছিল্য সুরে অনেক সময় বলে কি গবেষণা করেন, অর্থাৎ ওরা জানতে পারে না যে কি গবেষণা করে। এখন আমরা যে যারা সমাজ বিজ্ঞানে পড়তেছি, যে সেখানে আমরা করি কি যে আমরা কিন্তু অনেক সময় বলতে পারি না এই সমাজ নিয়ে গবেষণা করি, আবার আরো হাসি, সমাজ নিয়ে আপনারা কি করবেন, সমাজ তো আমরা সবাই সদস্য, আপনি আবার নতুন করে কি করছেন। তাহলে আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে যে জায়গা খালি থাকতে বসতে দেন, ওই যেখানে সিট খালি খালি আছে, আচ্ছা ওই ছোট চেয়ার গুলো আমি এই পাশে দিতে পারেন, যাতে সামনে এসে বসতে পারে, এখানে তো সামনে খালি, এগুলো বসতে পারে। আচ্ছা, তো এখন আমরা এই যে গবেষণা করি সেটা কি গবেষণা করি সেটাকে আমি একটু পরিষ্কার করতে চাচ্ছি। যেমন আমরা যে গবেষণাগুলো করি সেগুলোতে দুই ধরনের গবেষণা হয়। একটা হচ্ছে যে নলেজ তৈরি করা, অর্থাৎ আমার যে নলেজটা নাই, যেমন এখানে আমি একটা উদাহরণ দেখাইছি, রোহিঙ্গারা বাংলাদেশে আসলো কেন এটা আমরা জানি না, তাইলে আপনি যদি এটার উপর একটা গবেষণা করে দেখান যে রোহিঙ্গারা এই কারণে বাংলাদেশে আসছে, তাহলে এটা একটা গবেষণা হতে পারে। এটা আমাদের কি হচ্ছে, টু অ্যাড সামথিং টু আওয়ার নলেজ, অর্থাৎ সে কিছু অ্যাড করছে আমাদের নলেজে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে আমি কিভাবে ফেরত নিতে পারি, এটা হলো দ্বিতীয় টাইপের গবেষণা। তাহলে এখানে দেখেন, প্রথমে আমি বলছি যে নলেজ ওরিয়েন্টেড রিসার্চ, দ্বিতীয়ত আমি বলছি পলিসি ওরিয়েন্টেড রিসার্চ। অর্থাৎ প্রথমটা কি যে রোহিঙ্গারা কেন বাংলাদেশে আসলো, এটা হচ্ছে কি নলেজ ওরিয়েন্টেড রিসার্চ, আর রোহিঙ্গাদের কিভাবে ফেরত পাঠানো যাবে এটা হচ্ছে পলিসি ওরিয়েন্টেড রিসার্চ। এখন মজার ব্যাপার হলো যে কালকে আমাদের অফিসে আমরা বসতেছিলাম, আমাদের একজন মানে অত্যন্ত মানে উচ্চ পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তা, আমি সহ আরো একজন আমরা বসছিলাম যে পুলিশ সংস্কারে কিছু সুপারিশ করবে সরকারের কাছে। তো ওখানে উনি যেগুলো দিলেন তার মধ্যে একটা দিলেন উনি যে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। তাই বললাম যে এটা কিভাবে রাখবে, হবে তো এটা সবাই জানে, কিন্তু পুলিশের কিভাবে রাখবে, কারণ যে ক্ষমতা যাবে সে তো চাইবে ওটাকে ব্যবহার করার জন্য। উনি এটা বলে ওটা বলে, আমি কিন্তু এগুলো কিছুই হবে না, একটাও কোনো বাস্তবসম্মত প্রস্তাব না, সুতরাং এটা সরকারের কাছে দেওয়ার মতো কিছুই নেই। আমি বললাম যে আপনি আরো যদি পুলিশ কর্মকর্তা থাকে তাদের সাথে আলাপ করে দেখেন যে এটা কোনো সমাধান বাইর করতে পারবেন কিনা, যে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত কিভাবে করা যাবে। তো এই জিনিসটা এই জিনিসটা ওই তাদের খুবই
মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত কিভাবে করা যাবে। আমি বললাম যে সেনাবাহিনী তো রাজনৈতিক প্রভাবমুক্ত প্রভাবমুক্ত, তাইলে ওরকম করা যায় কিনা। আমি যা একটা পরীক্ষা করার জন্য এটা বললাম। হ্যাঁ সেনাবাহিনীটা হতে পারে, একদম না এটা হবে না, কারণ সেনাবাহিনী কিন্তু এভরিডে মানুষের সাথে তার কোনো সম্পর্ক নেই। সেনাবাহিনী কোনো কিছুর বাইরের লোকের সাথে সম্পর্ক নেই, আর যখন সম্পর্ক হয় তখন এটা কোনো কিছু থাকে না। সুতরাং সেনাবাহিনীকে কিন্তু কোনো মডেল না পুলিশের জন্য, কারণ পুলিশকে প্রতিদিন মানুষের সাথে তার ইন্টারাকশন করা লাগে, মানুষের সাথে রাজনৈতিক লোকের সাথেও করা লাগতেছে, সব কিছু করা লাগতেছে। আমি ফাইনালি বললাম যে আপনার একটা প্রস্তাব আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না, আপনি এটা নিয়ে আরো আলোচনা করেন, অন্যদের সাথে আলোচনা করে দেখেন যে কোনো কিছু বের করতে পারেন কিনা। এখন আপনারা তো সবাই বলেন, জ্ঞানীগুলি মানুষ, আপনারা বলেন কি যে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে, আপনারা সবাই বলেন, এটা এটা স্লোগানও দেয় অনেক সময়, কিন্তু কিভাবে? অর্থাৎ বিড়ালের গলা ঘন্টা তো বাঁধবেন, ঘন্টাটা কে দিবে আর বিড়ালটিকে কোথা থেকে পাবেন? এই জিনিসটার মতো এখন বুঝতে পারছেন যে গবেষণা কেন দরকার। উনি আমাকে পরে বললো যে এটা যে এত একটা কঠিন বিষয়, কিন্তু আপনার সাথে না বসতে আমি বুঝতে পারতাম না। যে তার মানে হলো আমরা যখন পলিসি ওরিয়েন্টেড রিসার্চ করি, বাংলাদেশে আমি খুব একটা বেশি খুঁজেই পাই না যে পলিসি ওরিয়েন্টেড রিসার্চ করার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক একটা মানে গবেষণা করছেন, ওটা রিভিউ আমাকে দিয়েছিল, আমি 3 বার ফেরত দিয়েছি এবং বলে দিয়েছি যে এটা কোনো পলিসি ওরিয়েন্টেড রিসার্চ হয়নি, এটা হয়েছে স্টুডেন্টের মনোগ্রাফ, কিন্তু এটা রিসার্চ পলিসি ওরিয়েন্টেড রিসার্চ হলো যে আমি কোন কাজটা করলে এই ঘরটা অন্ধকার, আপনি বললেন যে জানালা খুলে দাও, আবার দেখা যাচ্ছে না পুরোপুরি আলোকিত হয়নি, আপনি বললেন যে এটা করেন, আলোকিত হয়নি, মোমবাতি জ্বালান, আলোকিত হয়নি, তাহলে এটা কি লাগবে? এটা তো বিদ্যুৎ লাগবে, অর্থাৎ লাইট লাগবে, যেটা আলোকিত হবে। এটা হলো সরাসরি পলিসি ওরিয়েন্টেড। আপনি কিন্তু জানালা খুলছেন, এটা পলিসি ওরিয়েন্টেড না তা না, কিন্তু এটা আসলে কাভার করে না। আপনি দরজাও খুলে দিলেন, এটা কিন্তু কাভার করে না। আপনি মোমবাতি একটা জ্বালালেন, এটা কাভার করে না। তাহলে কি করতে হবে? কি করতে হবে সেটা বলতে পারাটাই হলো পলিসি ওরিয়েন্টেড রিসার্চ। দ্যাট ইজ মোস্ট ডিফিকাল্ট থিং। যেমন এখানে বাংলাদেশের যে দ্রব্যমূল্য বাড়ছে বাজারে গত 2 বছর ধরে অস্বাভাবিক বাড়ছে। একজন গবেষক একটা জাতীয় পর্যায়ে একটা সেমিনারে একটা প্রেজেন্টেশন দিয়েছেন, টেলিভিশনে খুব কাভার করলো। আমি ওনাকে বললাম যে আপনার এটা আমার কাছে পাঠান, আমি একটু দেখবো। দেখে আমি বললাম যে এটা কিছুই হয়নি, এটা দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কিছুই হবে না। আপনি দ্রব্যমূল্যের কারণটাই এখানে মানে ইয়ে করতে পারেন নাই, ফিগার আউট করতে পারেন নাই, কারণটাই চিহ্নিত করতে পারেন নাই। সবাই জানে যে চাঁদাবাজির জন্য দ্রব্যমূল্য হচ্ছে। আমি বললাম যে না, এটা আমার কাছে যে সমস্ত ইয়ে আছে তাতে আমি মনে করি এটা মোটেই সঠিক উত্তর না। হ্যাঁ, এখন সঠিক উত্তর বাইর করাটা আসলে ওই পলিসি ওরিয়েন্টেড রিসার্চ। আপনাকে আগে বাইর করতে হবে যে দ্রব্যমূল্য কেন বাড়তেছে, এটা কি। আর আমাদের অনেকে আছে মুখস্থ যে ডিমান্ড সাপ্লাই, বাণিজ্যিক তো আপনি আছেন, এক কথা মুখস্থ ডিমান্ড সাপ্লাই, দ্যাট ইজ অলসো নট ট্রু। যে ডিমান্ড সাপ্লাইয়ের কারণে বাড়ে, এটা কিছু কিছু বাড়ে। অ্যাডামিক সিমিতে আপনাদেরকে মুখস্থ করাই দিয়েছে, আপনারা ওটা মুখস্থ করে করে খালি বলতেই আছেন। কিন্তু অ্যাডামিক সিমিতের দেশে হয়তো ডিমান্ড সাপ্লাইয়ের জন্য হয়েছিল, কিন্তু বাংলাদেশ অনেক উর্বর দেশ, এখানে অন্য কোনো কারণে হইতে পারে, এটা আপনাকে বাইতে হবে। যেমন একটা উদাহরণ দিই, ভারতীয় একজন প্রফেসর আসছিলেন আমার এখানে, ভিজিটিং প্রফেসর এরিয়া। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ইন্ডিয়াতে কি স্ট্যাটাস বাইং আছে নাকি? মানে স্ট্যাটাস বাইং নেই। স্ট্যাটাস বাইং বুঝতে পারছেন? স্ট্যাটাস বাইং বুঝতে পারছেন? কমার্সের কেউ আছেন নাকি এখানে স্টুডেন্ট? স্ট্যাটাস বাইং হলো বেশি করে কিনলে আমার মর্যাদা বাড়ে। যেমন আমার পাশের ফ্ল্যাটে এক ভদ্র মহিলা আছেন, উনি অনেক মানে আমার হাজব্যান্ড অনেক টাকা ইনকাম করে, মাসিক 10-12 লাখ টাকা। উনি মুরগি কেনে 20টা একসাথে মিনা বাজার থেকে, ফ্রিজে এনে রেখে দিছে। রেখে দেওয়ার পরে 7-8টা খাওয়ার পরে বাড়িগুলো নষ্ট হয়ে গেছে, উনি এগুলো ফালাই দিছে, কিন্তু প্রত্যেকবারে 20টা কিনে। এটা কারণ, এটা কি বলে ভাবি আপনি কয়টা কিনে? আমার ওয়াইফ বলে যে আমার হাজব্যান্ড কখনো 2টা বেশি মুরগি কিনে না, হয় একটা নাহলে 2টা কিনে। তো খুব এটা মানে তাহলে তো আমার 20টা কিনা দরকার, যেহেতু ওইভাবে 2টা কিনতেছে। ডান পাশে একটা শূন্য দিলে কত হয়? 2-এর পাশে শূন্য দিলে কত হয়? 20 হচ্ছে। তাহলে আমার 20টা কেনার দরকার। তো এটাকে বলে আমরা স্ট্যাটাস বাইং, মানে যত বেশি কিনলে
আমার মর্যাদা অনেক হবে। 120 টাকা পেঁয়াজ হলে আমরা মানে কি করে, কেউ আধা কেজি কিনে, কেউ 5 কেজি কিনে। যিনি 5 কেজি কিনে উনি কি জন্য কিনে, উনি এটাকে শো করতে চায় যে আমার অনেক টাকা পয়সা আছে, আমার মর্যাদা আরো বাড়বে, আমি একসাথে 5 কেজি কিনছি। বাজারে কিন্তু এটার দাম আরো বাড়তেছে। তাহলে এই পাশাপাশি দুইটা দেশ, কিন্তু একটা দেশে স্ট্যাটাস বাইং নাই, আর একটা দেশে স্ট্যাটাস বাইং আছে, এবং এটা আমাদের একটা কারণ। তাহলে এখানে ডিমান্ড সাপ্লাই কিন্তু কাজ করতেছে না। বাংলাদেশের ক্ষেত্রে ডিমান্ড সাপ্লাই কিন্তু কাজ করতেছে না, কারণ এখানে হচ্ছে আমার এখানে স্ট্যাটাসটা কিন্তু মধ্যখানে এসে ঢুকছে, যেটা হয়তো অন্য আরো দেশের নাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা বুঝলাম যে নলেজ ওরিয়েন্টেড রিসার্চ আর পলিসি ওরিয়েন্টেড রিসার্চ, এই দুটা হলো মূল পার্থক্য আছে। যে রিসার্চের আমি আরো অনেকগুলো ভাগ আছে, এগুলো বলতেছি না, এগুলোর দরকার নেই, আপনাদের এটা বলতেই হবে। যে একটা হলো যেটা আমার জ্ঞান সৃষ্টির জন্য আমার লাগবে, আর একটা হলে আমি কোনো কিছুকে পরিবর্তন করতে গেলে আমার সেই মানে পলিসি ওরিয়েন্টেড রিসার্চটা লাগবে। আমি এটা কখন বুঝতে পারছি, সেটা হলো যখন আমাকে একদিন এসে আমাকে একজন বিদেশি, আমার এখানে মাঝে মাঝে আসে না, ওই আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আসে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসে, বিভিন্ন খান থেকে আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসে অনেক সময়। তা আমাকে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা খুশি, তুমি তো অনেক গবেষণা করতেছো, এগুলো করে কি লাভ? আমি বললাম যে খুবই ভালো একটা প্রশ্ন করছো, এটা কেউ আমাকে এখন জিজ্ঞেস করে নাই, তবে এটা দিয়ে আমরা গবেষণাগুলো করি, কিছু কিছু গবেষণা আমরা করি, সরকারকে কিছু নির্দেশনা দিই যে তোমরা এটা করতে পারো, এখানে এই ক্ষেত্রে এই জিনিসটা করা লাগবে। আমরা সরকারকে বলি যে আমরা সরকারকে বলি যে এই ক্ষেত্রে এই পরিবর্তনটা আনতে হবে, তাহলে এই সমস্যাটা সমাধান হতে পারে। তার মানে তখন আমরা এই পলিসি ওরিয়েন্টেড রিসার্চের প্রয়োজন হয়। তা আমরা আমি ওই অধ্যাপককে বললাম যে হ্যাঁ, আমরা দুটা করি, একটা হচ্ছে কিছু নলেজ ওরিয়েন্টেড রিসার্চ করি যেগুলো মানুষ জানতে চায়, আরেকটা হলো যে পলিসি ওরিয়েন্টেড রিসার্চ আমরা যেটা করি যে সরকারের কি করা উচিত, অর্থাৎ এই সমস্যা হলে কি করা উচিত। আচ্ছা, তখন সেই হিসাবে আমরা সেটা পদক্ষেপ নেওয়ার জন্য বলি। তো সরকার একবারে নেয় না তা না, কিন্তু এটা আবার আমাদের ভুল ধারণা। আমরা যদি সরকারকে 10টা পরামর্শ দিই, সরকার কিন্তু একটা গ্রহণ করে, বা 20টা দিলে একটা গ্রহণ করে, 2টা গ্রহণ করে। গ্রহণ একদম করে না, এটাও ঠিক না, আবার সব কিছু গ্রহণ করে, এটাও ঠিক না। সুতরাং আমরা যারা গবেষক, আমরা যারা সমাজ নিয়ে ভাবি, আমাদের কাজ হলো সরকারকে কিছু পরামর্শ দিতে হবে, যাতে করে সরকার যেন কি করা যায় যেতে পারে সেটা যেন বুঝতে পারে। তো সেই হিসাবে আমরা কিছু কিছু জিনিস বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি যে এটা করা যেতে পারে। এরপরে আমরা যেটা আলোচনা করছি, আইডেন্টিফাইং দি রিসার্চ প্রবলেম অ্যান্ড, তাহলে আমি প্রথম একটা জিনিস জানতে পারছি যে বাংলাদেশের গবেষণার বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে গবেষণা কাকে বলে এটা আমরা বুঝি না, এই একটা জিনিস। দ্বিতীয় যেটা বড় চ্যালেঞ্জ আমাদের দেশে, সেটা হচ্ছে যে রিসার্চ টপিকটা ঠিক করা। আপনি ইউরোপিয়ান বা আমেরিকান জার্নালে পাবলিশ করতে পারবেন কিনা সেটা নির্ভর করে আপনার টপিকটা কি। টপিকটা যদি আপনার ওদের পছন্দ না হয়, তাহলে বাকিটা ওরা এমনি আর দেখবে না। অর্থাৎ তার মানে এটা কতটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে আপনি যে গবেষণাটা করছেন, কতটা যুগের চাহিদার সাথে, তৎক্ষণাৎ সারা পৃথিবীতে যে ডিমান্ডটা আছে নলেজের একটা ডিমান্ড আছে, যদি আমার কাছে কম, কিন্তু উন্নত দেশগুলোতে আছে। তো ওটার সাথে সম্পর্কিত কিনা আপনার টপিকটা, যেটা ওরা জানতে চায়, বুঝতে চায় ইত্যাদি। যেমন বাংলাদেশের উপরে গবেষণা করলে আমেরিকার কি কাজে লাগবে? আমেরিকার দুটা কাজে লাগে। একটা হচ্ছে যে বাংলাদেশের গবেষণা তৃতীয় বিশ্বের দেশগুলিতে কাজে লাগে, ঠিক আছে, মানে একটা কাজে লাগে, সব জায়গায় কাজে লাগবে তা না। আবার আমেরিকারও কাজে লাগে। কিভাবে কাজে লাগে? আমেরিকা যখন তৃতীয় বিশ্বকে সাহায্য করতে যাবে, কোনো পলিসি তৈরি করতে যাবে, কোনো স্ট্র্যাটেজি তৈরি করতে যাবে, তখন কিন্তু সে এটা দেখে যে আচ্ছা ওই দেশগুলোতে এই বিষয়টাতে কি বলা হয়েছে, বা কি ধরনের তারা কর্মকাণ্ড করছে, এর ইম্প্যাক্টটা কি, বা কি ধরনের পলিসি তারা সাজেস্ট করছে, এটার সাথে তারা তখন তাদের নিজের পলিসিটাকে, এটাকে আমরা বলি অ্যালাইন করা, অর্থাৎ যোগসূত্র তৈরি করে, এটা তখন তারা এটা করে আছে। তাহলে এখানে আমরা একটা সমস্যা পাই
যে অনেকে বলে যে স্যার আমি তো অনেক গবেষণা করলাম, একটাও পাবলিশ করতে পারি না ইউরোপিয়ান আমেরিকান জার্নালে। তো কেন পারি নাই? মূল সমস্যাটা হলো, প্রথম যেটা বলছি, একটা যে গবেষণা হয়নি, আর দ্বিতীয় সমস্যা হলো টপিকটা ইয়ে করা, যে আমরা যে টপিকটা সিলেক্ট করছি সেটা কি আসলে ডিমান্ড আছে কিনা। ওরা যে আপনার গবেষণাটা অনেক ভালো হয়েছে, কিন্তু তারা পাবলিশ নাও করতে পারে। কেন নাও করতে পারে? কারণ তারা হয়তো তাদের, ওরা বলে প্রায়োরিটি, এরিয়া অফ প্রায়োরিটি, অগ্রাধিকারের মধ্যে এটা পড়ে কিনা। তাহলে আপনি ওখানে দেখতেও পারেন ওই জার্নালটাতে খুঁজে যে রিসেন্টলি তারা কোন কোন বিষয়গুলো উপরে তাদের প্রবন্ধ পাবলিশ করেছে, বা তাদের কোনো অগ্রাধিকার আছে কিনা। যেমন অনেক সময় জার্নালে দেখা থাকে যে আমরা এই এই বিষয়গুলোকে আমরা পাবলিশ করি, সব কিছু বিষয় তারা পাবলিশ করে এমন কোনো কথা নাই আর কি। আচ্ছা, তাহলে টপিক যেটা সিলেক্ট করবেন এটা খুব সিরিয়াসলি সিলেক্ট করতে হবে, যে আমার টপিকটা এই জন্য কোনো মার্কেট ডিমান্ড আছে কিনা, অর্থাৎ ইউরোপ আমেরিকাতে মানে জার্নালগুলো তারা পাবলিশ করবে কিনা। ঠিক আছে, তো এখানে আপনাকে টপিকটা খুব কেয়ারফুলি আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে, যেমন আপনার দ্রব্যমূল্য নিয়ে আপনি কোনো গবেষণা করছেন কিনা, বেকারত্ব নিয়ে করছেন কিনা, দুর্নীতি নিয়ে করছেন কিনা, অর্থ পাচার নিয়ে করছেন কিনা, নারী নির্যাতন, শিশু নির্যাতন এগুলো নিয়ে করছেন কিনা, শিল্প উৎপাদন, শ্রমবাজার, তারপরে মাইগ্রেশন ইত্যাদি যে বিষয়গুলো আমাদের, আমরা কি বলি, হট টপিক বলি, যে প্রতিদিন যেগুলো নিয়ে আলোচনা হয়, হ্যাঁ, দ্য বার্নিং ইস্যু, বা অথবা ইংরেজিতে আমরা বলি বার্নিং ইস্যু বা হট টপিক, এগুলো আমরা করছি কিনা, সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে এগুলো নিয়ে কোনো আলোচনা নেই। বিশেষ করে সমাজ বিজ্ঞানী নিয়ে তো একবারে পিছিয়ে আছে, এগুলো নিয়ে ওরা কোনোভাবেই আলোচনা করে না। তারা আলোচনা করে অন্যান্য বিষয়গুলো নিয়ে, যেগুলা কি করে অন্য দেশের লোকেরা করছে, এটাকে অনুকরণ করেই আমরা সেটা করতে থাকি। তাহলে সেখানে এই যে যেমন ধরেন বেকারত্ব নিয়ে বাংলাদেশে কোনো সমাজ বিজ্ঞানী গবেষণা করছে আমি আজ পর্যন্ত দেখিনি, এই গত 50 বছর আমি কোনো কাউকে দেখিনি। তাহলে দ্রব্যমূল্য গত 2 বছর ধরে একটা হট ইস্যু, কিন্তু আমরা এটা কিন্তু কোনো আলোচনা আমরা করি না। তো এইভাবে আছে দুর্নীতি নিয়ে, যেমন অর্থাৎ বিভিন্ন সমসাময়িক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করি না। তাহলে আমার টপিক সিলেকশন, সেখানে আমাদের কিন্তু একটা বিরাট গ্যাপ থেকে যায় সিলেক্টিং এ রিসার্চ প্রবলেম, যে আমরা কিভাবে করবো। তারপর রিভিউ অফ লিটারেচার, এটা বিশাল গ্যাপ থাকে আমাদের এখানে। আমরা দেখি যতগুলো প্রবন্ধ পাই যে একটা বা দুটা বা তিনটা আপনার ইয়ে আছে, রিভিউ আছে, আর কোনো রিভিউ নেই, অথচ ওখানে কিন্তু 20টা গবেষণা হয়ে গেছে। এই গবেষণাগুলো কিন্তু আমরা সেখানে মানে নিচ্ছি না, অর্থাৎ সেখানে আমার গবেষণাটা আমি বিবেচনায় আনি না। তারপরে স্ট্রাকচার টু, কিভাবে লিটারেচার রিভিউ করতে হয়, এটা কিন্তু প্রথমে স্ট্রাকচার এখন ওয়েস্টে সেট করা আছে, যে আপনি কিভাবে গবেষণাটা লিটারেচার রিভিউ করবেন, এটা কিন্তু স্ট্যান্ডার্ড করা আছে এখন, আগের মতো আর নাই যে আমি একটা কিছু লিখে দিলে আমার সেটা হয়ে গেলে তা না। কিন্তু এটা তো 50 সালের দিকে 60 সালের দিকে ছিল, কিন্তু এখন অনেক বেশি স্ট্রাকচার, যে আপনি লিটারেচার রিভিউটা কিভাবে করছেন, লিটারেচার রিভিউতে কি কি থাকতেছে, কোনটা বাদ করতেছে, এবং আপনি এটা সঠিকভাবে করছেন কিনা, এবং ক্রিটিক্যালি ডিফাইন করতে পারছেন কিনা, ওর একটার সাথে আরেকটা তফাৎ কি। যেমন আমরা একটা রিসেন্টলি আমরা একটা ইয়ে করেছি, গবেষণাটা এখন শেষ হয়নি, আমরা দেখলাম যে আপনারা জানেন যে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ একটা সেন্টার আছে। ওই অ্যাক্সিডেন্ট রিসার্চের যে ওরা যে কয়টা গবেষণা করছে, আমরা সবগুলোকে এগুলোকে মানে ফেলে দিয়েছি। এবং মজার ব্যাপার হলো ওই রিভিউতে কিন্তু বুয়েটেরও 2 জন অধ্যাপক ছিলেন, এবং ওনাদের সাথে আমরা বললাম যে আপনাদের রিসার্চগুলো আমরা অ্যাকসেপ্ট করিনি। কেন করিনি সেটাই বলি। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, ওনারা যতগুলো মানে ওখানে আইডেন্টিফাই করছে সেটা হলো যে রাস্তার মানে যে বানানো হয়েছে এটা ডিফেক্টিভ, অথবা গাড়ি ডিফেক্টিভ। এক কথা টেকনিক্যাল প্রবলেমগুলো আইডেন্টিফাই করছে। তাহলে সোশ্যাল প্রবলেম কোথায়? ড্রাইভার কি যথেষ্ট ট্রেন কিনা, যথেষ্ট অ্যালার্ট কিনা, তার কোনো মানে আচরণগত, যেমন আপনারা জানেন যে এখন প্রায় জানেন হয়তো যে 80% ট্রাক ড্রাইভার মাদকাসক্ত, এটা আমাদের একটা স্টাডি ফাইন্ডিং আছে। 60% বাস ড্রাইভার মাদকাসক্ত। আমার ড্রাইভার কিন্তু রাস্তা দেখে বলতে পারে যে স্যার এই যে গাড়িটা চালাইতে ও কিন্তু মাদকাসক্ত, ও দেখে বুঝতে পারে, গাড়ির চালানো দেখে বুঝতে পারে। তাহলে আপনি ওনারা কি আইডেন্টিফাই করছে? টেকনিক্যাল প্রবলেমগুলো, অর্থাৎ রাস্তার অথবা গাড়ির।
আমরা একটু আর এটা নিয়ে করি না, আমি তো আপনাদের সোশ্যাল ইস্যুগুলোই আনেন না। এখানে যে ড্রাইভাররা ইয়ে করছে, যে ড্রাইভার চালাচ্ছে পথচারীর কি অবস্থা, অর্থাৎ আমরা এখানে বলি রোড ইউজার্স বিহেভিয়ার, রোড ইউজারের যে বিহেভিয়ার সেটা আমরা আনছি কিনা, ওটা নেই নেই, শুধু নিচে কোথায় টেকনিক্যাল পার্টটা। তাই বলে যে এগুলো একটাও কিন্তু আপনার ইয়ে ঠিক নেই, টেকনিক্যাল পার্টে কিছু আপনি সলিউশন দিবেন, তাতে হয়তো 2% কমবে অ্যাক্সিডেন্ট, 1% কমবে। যেমন বর্তমানে কত হয়, বছরে প্রতিদিন 10 থেকে 12টা মানুষ মারা যায় কিসে, অ্যাক্সিডেন্টে। তার মানে আবার সারা বছরে প্রায় 4000 থেকে মারা যায়। এবং এখানে দেখা যাচ্ছে যে ওই সম পরিমাণ না, প্রায় 1.5 গুণের মতো আহত হয়। একটা মারা গেলে 1.5 গুণের মতো 1.5 জন আহত হয়, মানে তার মানে যদি আমার 4000 যদি মারা যায়, 6000 মারাত্মকভাবে আহত হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে রোড ইউজার বিহেভিয়ার, রোড ইউজার কে, ড্রাইভার, সে তো রোড ইউজার, সে হলো মেন রোড ইউজার কে, ড্রাইভার, যিনি 24 ঘন্টায় রোড ইউজ করতেছেন। আরেকটা হলো সাধারণ জনগণ, যিনি ট্রান্সপোর্ট ব্যবহার করতেছেন অথবা যিনি রাস্তায় হাঁটতেছেন। দেখবেন যে হঠাৎ করে দৌড় দিচ্ছে, তাহলে এখন এই যে হঠাৎ করে দৌড় দিচ্ছে, এটাকে আমরা ড্রাইভারকে ট্রেন করি, কখনোই করি না, আমরা খেয়ালে করি না। যেটা আরেকটা হচ্ছে তার পসিবল বিহেভিয়ার কি হইতে পারে, যে সে এখন ওভারটেক করতে পারে। তাহলে এটা যদি আমি সতর্ক থাকি, তাহলে আমার গাড়ি সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। তার মানে দেখেন, আমরা অত্যন্ত মানে হাইয়েস্ট লেভেল থেকে আমরা যে গবেষণা করতেছি, এটাও ফুললি ডিফেক্টিভ। আমরা 5টা গবেষণা করছি, 5টাই বাদ দিচ্ছি। আমরা বলছি যে না, আপনাদের এই গবেষণা এগুলো ঠিক না, ইটস অনলি পার্সিয়াল আনসার টু দি কোশ্চেন। কিছু আপনারা বলছেন, যেমন রোডের যে ডিফেক্টটা বলছেন, বা বাসের বা ট্রাকের যে, অর্থাৎ ভেহিকেলের যে ডিফেক্ট সেটা আপনারা বলছেন, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আপনি কিন্তু রোড ইউজারের, বাকি রোড ইউজারদের কিন্তু কোনো হিসাবেই আনেন নেই আর কি, কোনো রোড ইউজার হিসাব আনেন নেই। তাহলে এখানে আমরা যে লিটারেচার রিভিউ করি, এখানে খুব কেয়ারফুলি করতে হবে। আমরা কি করি, তাড়াতাড়ি শেষ করার জন্য ওগুলো আমরা চেষ্টা করি লিটারেচার রিভিউতে যত 2-4টা দিয়ে আমরা কি হয়েছে আর লাগবে না, কি 2 জনে যদি করে বলি তাহলে হয়েছে আর লাগবে না, মানে হয়ে গেছে, আর মানে আমাদের কিছু করার দরকার নেই। আচ্ছা, প্র্যাকটিক্যাল ফাংশনের রিসার্চ প্রবলেম, এটা তো আমি আর লম্বা আলোচনা করছি না, কারণ আমার শর্ট স্লাইড আছে। আচ্ছা, এখন এই যে রিসার্চগুলা আমরা ইয়ে করছি, এখানে দেখেন অবজেক্টিভ অ্যান্ড ডিজাইনিং অ্যাকশনেবল প্রজেক্ট, যেমন এখানে আছে, এরা কি অনার্সটা দিয়ে ওয়ার্কআউট করতেছে নাকি, ক্লাস আছে এক্স্যাক্টলি, এটা বুঝতে পারছি, যা বললাম আর কি, হঠাৎ না হয়। আচ্ছা, ইজ ইট গোয়িং টু সলভ এনি থিওরিটিক্যাল প্রবলেম, যেমন অনেক সময় থিওরিটিক্যাল প্রবলেম আছে, যে আপনি একটা বিষয় দেখলেন যে থিওরি বলতেছে, যেমন যে ডিমান্ড সাপ্লাইয়ের কথা বললাম, যে ডিমান্ড সাপ্লাই একটা থিওরি, যেখানে যদি ডিমান্ড বাড়ে কি হবে, সাপ্লাই বাড়বে না কমবে, কি বলে থিওরি, সাপ্লাইও বাড়বে, ডিমান্ড বাড়বে, আর না হলে কি হবে, দাম বেড়ে যাবে যদি সাপ্লাই না বাড়ে। আবার ও যদি ডিমান্ড যদি না থাকে তাহলে কি হবে, সাপ্লাই কমে যাবে, তার অর্থ তো সবসময় দাম কমে যাবে তা না কিন্তু। যেমন স্বর্ণের দাম যেভাবে উঠানামা করে, এটার সাথে ডিমান্ড সাপ্লাইয়ের কি সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নেই। স্বর্ণ ব্যবহারকারী বলতেছেন যে কোনো সম্পর্ক নেই, ওটার সাথে আছে, কিছুটা আছে। কখন আছে, যেমন আমাদের দেশে আগে শীতকালে বেশি বিয়ে হতো, এখন অবশ্য কোনো এরকম সিজনকে আইডেন্টিফাই করা কঠিন, তবে ঈদের সময় হয় বিয়ে, শীতকালে হয়, এখনো কিছু কিছু আছে, কিন্তু ওনারা গবেষণা করেন না, গবেষণা করলে ফিগার আউট করতে পারতেন যে কখন মানে এটা বিয়েটা বেশি হয়। স্টিল আপনি দেখবেন যে কিছু সময় আছে, কিছু বেশি হয়। তো এটার সাথে সবসময় একটা সম্পর্ক আছে, নট ন্যাচারালি। আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেম, যেটা আমরা বললাম, যে যেমন এখানে বেকারত্ব, দ্রব্যমূল্য, তারপরে আয়ের বৈষম্য, নারী নির্যাতন বা শিশু নির্যাতন। হ্যাঁ, এখানে যেমন আপনার যে এই যে, যেমন আপনারা কেউ যে কোনো সময় গার্মেন্টসে গেছিলেন, গার্মেন্টস দেখছেন, কেন দেখছেন, একদম ভিতরে ঢুকছিলেন কখনো, হ্যাঁ ভিতরে ঢুকছেন, আচ্ছা আপনি ঢুকছেন,
গার্মেন্টসে ঢুকলে দেখবেন যে সেখানে ওয়ার্কার্স বিহেভিয়ার, যেমন আমি এখানে গাজীপুরের একটা খুব বড় একটা ফ্যাক্টরিতে গেলাম, তো যাওয়ার পরে আমাকে বলল, আমি প্রথম জায়গায় ওখানে টয়লেটের কথা জিজ্ঞাসা করলাম যে মেয়েদের টয়লেটে আছে কিনা, পানি আছে কিনা। কয় আসার পানি নেই, গত 2 দিন ধরে পানি নেই। তা আমি যখন জিজ্ঞাসা করলাম যে 2 দিন ধরে পানি নেই মানে কি, তখন বললো যে ম্যানেজারে পানি বন্ধ করে দিয়েছে। কেন? মেয়েরা টয়লেটে যায় অনেক সময় বসে থাকে। আচ্ছা, এখন এই জিনিসটা কিন্তু আমরা তো জানি না, আসলে আমরা তো ওগুলো চেক করি না। তার মানে এখানে ওয়ার্কার্স বিহেভিয়ার যেটা, আপনি গেছেন বা উনিও গেছেন, উনি কি গার্মেন্টসের সাথে জড়িত আছে নাকি? আপনি এই গার্মেন্টসে কাজ করেন? হ্যাঁ, ভিজিটে গেছেন, আপনি কোন সম্পর্ক আছে? আচ্ছা, ঠিক, গুড। তাহলে এখানে যে ওয়ার্কার্স বিহেভিয়ার, এটা কিন্তু আমরা কখনো স্টাডি করি না। আমরা হয়তো ওনার গার্মেন্টসে যাই দেখতে পারতাম যে ওয়ার্কারদের আচরণটাকে প্রোডাকশন রিলেটেড এবং নন প্রোডাকশন রিলেটেড, এই আচরণগুলো আমরা কখনো স্টাডি করি না। বাংলাদেশে আমি এখনো একটাও দেখি নাই, কোনো স্টাডি আমি দেখি নাই যে গার্মেন্টস ওয়ার্কারদের বিহেভিয়ার নিয়ে কোনো স্টাডি করা হচ্ছে। যেটা করা হচ্ছে খালি সবাই একই কথা যে গার্মেন্টস ওয়ার্কারদের বেতন কমবে, সুযোগ সুবিধা কমবে, এটাই সবাই বলতেছে। কিন্তু ওয়ার্কারদের প্রোডাকশন বিহেভিয়ার, এটা নিয়ে কিন্তু কোনো, বা এমনি বিহেভিয়ার, একটা হলো কর্পোরেট বিহেভিয়ার, একটা প্রোডাকশন বিহেভিয়ার, এই জিনিসগুলো নিয়ে কিন্তু ইয়ে করেনি। আপনার ওই যে আমাদের যে বিজনেসের স্টাডিতে আছে, ওগুলো হচ্ছে এগুলো দেখতে পাবেন। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে ওখানে আপনার হচ্ছে না, যে আশানুরূপ যে মানে প্রোডাকশন হওয়ার কথা সেটা অনেক সময় হয় না। আর ওনারা এটাকে কাউন্সেলিং করা বা ওনাদের এই যে সমস্যার সমাধান কি, এটা কিন্তু কখনো মানে ওনারা চেষ্টা করে না। তার মানে হচ্ছে যে আমরা ওই যে প্র্যাকটিক্যাল প্রবলেম ওরিয়েন্টেড কিন্তু রিসার্চ আমরা করি না। আমরা করি কি, আমি পরে এটা নিয়ে করি, এটাকে আমরা বলি রেপ্লিকা রিসার্চ। আরেকটা দেখা দেখি করে আমি করতেছি, অন্য একজনে করছে ওটাকে দেখে আমি করতেছি। এটা আমাদের দেশে দরকার আছে কিনা বা এটা খুবই গুরুত্বপূর্ণ কিনা। আমি অনেকগুলো রিসার্চ পাইছি যে জিজ্ঞাসা করলাম যে তুমি এটা কেন করছো, বলে স্যার এটা তো অমুক দেশে করছে, আফ্রিকাতে বা ইন্ডিয়াতে বা আপনার ইয়েতে মিশরে, তো ওর সাথে তো তোমার তফাৎ, আমার একটু তফাৎ আছে, এটা তো আসলে কোনো পারপাস না, সামান্য একটু তফাৎ, অর্থাৎ 5% তফাৎ দেখানোর জন্য আমি ইন্ডিয়ান একটা বা আমেরিকান ইয়েতে আফ্রিকান একটা করে দেখালাম, সেটা তো আসলে আমার কোনো সাফল্য আসবে না। এটা হলো আমাদের দেশে প্র্যাকটিক্যাল প্রবলেম ওরিয়েন্টেড, যেটা আমরা একবারেই কম করি। তার মধ্যে ডেভেলপমেন্টের ইম্পর্টেন্ট প্রবলেম। আচ্ছা, কোনো সমস্যা নেই, মূল সমস্যা, যেমন তো বললাম যে উনি জানে আমরা কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের সমাজবিজ্ঞানের বেকারত্ব নিয়ে কোনো গবেষণা করছে আমি দেখিনি। তারপরে দুর্নীতি নিয়ে কোনো গবেষণা করছে আমি দেখিনি, দুর্নীতি নিয়ে কোনো গবেষণা করছে আমি দেখিনি। খালি পত্রিকায় লিখে একদম ফাটাফাটি, মানে উল্টালে দেখবেন যে প্রত্যেকে খালি জ্ঞান দিচ্ছে আর কি, কিন্তু ওটা কিন্তু বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। অর্থ পাচার নিয়ে মানে পত্রিকায় লিখতেছে, কেন অর্থ পাচার হচ্ছে, কে করতেছে, কিভাবে করতেছে, এই সম্পর্কে কোনো ধারণা নেই। আচ্ছা, তাহলে এটা তো আপনার মানে ডিপে যাইতে হবে। যেমন আমি বললাম যে ব্যাংক থেকে 1 টাকা নাইও কিন্তু ব্যাংক আমি বেউলিয়া করে দিতে পারি, কিভাবে? এটা সম্ভব, আমি যেটাই করছি। যেমন আপনি আমাদের যেটা খুব সহজে করা যায়, যেমন আপনি একটা ব্যাংক থেকে মনে করেন আপনি 20,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা নিবেন, কিন্তু ব্যাংক থেকে আসলে কিছু চুরি করা লাগবে না। আপনার কিভাবে করতে পারতেছে? এখন আপনি সে এক্সপোর্ট করতেছে, মনে করেন আমেরিকাতে এক্সপোর্ট করলো $1 বিলিয়ন করে, সে করলো কি, এটাকে সে সিঙ্গাপুরে নিয়ে গেলো অথবা আপনার দুবাইতে নিয়ে গেলো, টাকাটা বাংলাদেশে আনলো না। এখন এখানে এটা উৎপাদন করতে তার টাকা লাগছে না, সে এইবার ব্যাংক থেকে এখান থেকে ঋণ নিল, ঋণ নিয়ে দেখাইলো যে ওই যে এখানকার পাওনাদার যাদেরকে পেমেন্ট করতে হবে, এই পেমেন্টে সে এখানে তাদেরকে পেমেন্ট দিল। তাতে কি দাঁড়াইছে, সে কি কোনো টাকা বিদেশ পাচার করছে? আপনার ডকুমেন্টে কিন্তু দেখা যাচ্ছে না, এই ব্যাংকের টাকা নিয়ে এসে বিদেশ পাচার করতে, এটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে আপনি এটা প্রমাণ করা যাবে, ও তো এখানে খরচ করছে, এটা টাকাটা ব্যাংক থেকে নিচে নিয়ে ওনার গার্মেন্টসে খরচ করছে বা ওয়ার্কারদের বেতন দিচ্ছে, অন্যান্য জিনিস দিচ্ছে ইত্যাদি।
ওই ওই যে বিদেশে সে কিন্তু কোনো টাকা এখান থেকে পাচার করে নেই, কিন্তু অফিসিয়ালি আপনার তারিখ দেখতে পাচ্ছেন। ওখানে বললো যে আমি তো এখন ওখান থেকে টাকা পাইনি, পাইলে পরে আমি আনবো। তার অর্থাৎ এগুলো অত্যন্ত গভীর গবেষণার বিষয়, যে কিভাবে ওরা গবেষণা করতে চাইছে, কারা যারা এই টাকা পাচার করে ওরা এটা নিয়ে গবেষণা করতেছে, যে কিভাবে পাচার করলে আমাকে ধরতে পারবে না, মানে কাগজে কি একদম হোয়াইট ক্লিন, মানে সেটা করা যাচ্ছে না। তাহলে এগুলো আমরা কোনো কিছুই করছি না, আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ আমরা করি না। এরপর বলতে মানে পলিসি করবেন স্যার, আমার গবেষণাটা যে কোনো পলিসিতে কাজে লাগিয়ে দিলাম, উত্তর হচ্ছেন না, খুব একটা না, আমরা পাই না। যেমন আমি দুটা গবেষণা রিভিউ করলাম হাওড়ের মানুষের সমস্যা নিয়ে, একদম কিছু নেই, একজন গবেষক কোনোদিন হাওড়ে দেখেনি। মানে উনি কিন্তু একটা পুরা গবেষণা রিপোর্ট জমা দিয়েছে, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি হাওড়ে গেছিলেন নাকি, বল স্যার হাওড়ে যাই প্রফেসর বলছি। হ্যাঁ, আপনি হাওড়ে যান নাই, তাহলে হাওড়ের উপরে যে গবেষণা করে যন্ত্রটা জমা দিলেন, তো আপনি যেগুলো লিখছেন ওগুলোর সাথে হাওড়ে কোনো মিল নেই। হ্যাঁ, পরে আমাকে বলে যে আমার একটা ছাত্ররে পাঠিয়েছিল, তো ছাত্ররে পাঠালে আবার আপনার মধ্যে তফাৎ থাকে, ছাত্রকে এটাকে ইয়ে করতে পারতেছে, সে তো আপনার মতো বলছে না। হাওড়ের মানুষের সমস্যা কি, সমাধান কি, যেমন হাওড়ের ইন্ডাস্ট্রি করার জন্য পরামর্শ দিচ্ছে, যে আমাদের রেজিস্টার স্যার উনি তো ট্রেজারার স্যার উনি তো জানেন, উনি এগ্রিকালচার নিয়ে কাজ করছেন, হাওড়ে ইন্ডাস্ট্রি করা যাবে কিনা, সেটা তো একটা বিশাল প্রশ্ন, কারণ এনভায়রনমেন্টালি এবং টেকনিক্যালি দুটোরই ব্যাপার আছে, যে ওখানে এটা করা যাবে কিনা। তো এই বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে আমরা ওই যে পলিসি ওরিয়েন্টেড রিসার্চ আমরা একবারই করতে পারি না। আমরা কি করি যে আমার যেটা মন থাকে সেটা আমি লিখে ওখানে জমা দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে যে পলিসি ওরিয়েন্টেড রিসার্চ করা সেটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। আমি যে প্ল্যানিং কমিশনে ওদের আমি বলি যে এটা আপনি খুব কম পাবেন, কারণ পলিসি ওরিয়েন্ট যে আমি এই জিনিসটার জন্য কি করা লাগবে এটা বুঝতে পারি। আমরা এখানে যেটা বলছি যে স্টার্টিং দি অবজেক্টিভ এন্ড ডিজাইনিং দি অ্যাকশনেবল প্রজেক্টস, এরপরে আছে যে ডেভেলপিং এ কনসেপ্ট অ্যান্ড ইটস ইমপ্লিকেশন, অর্থাৎ আপনি যে কনসেপ্ট একটা ডেভেলপ করলেন এবং সেটার ইমপ্লিকেশন করলেন, তারপর অপারেশনাল ডেফিনিশন, এটা আমি মোটামুটি মানে নর্মাল আমি যেটা করছি। চুজিং রিসার্চ মেথড, যেমন এখানে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ আমি দুটো বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, গ্রাহকের কিছু শিক্ষক এবং চিটাগং কিছু শিক্ষক, এরা মিলে একবার আমাদের এখানে আসলো যে আমাদেরকে একটু রিসার্চ মেথোলজির উপরে ট্রেনিং করানো। তা আমি তো রাজি হলাম, করে আমাদের অফিস থেকে আমরা করলাম। ওরা প্রথম দিনে আমাকে প্রথম প্রশ্ন করলো যে আমরা একটা জিনিস শুনছি যে কোয়ালিটেটিভ রিসার্চ কিন্তু কোনো রিসার্চ না, প্রথম প্রশ্ন করলো। তো আপনাকে আমি বললাম যে আপনাকে কে বলছে, কারণ সব ইংরেজি সবাই বলে যে কোয়ালিটেটিভ রিসার্চ কোনো রিসার্চ না। আমি বললাম যেটা বলছে যে আপনি অমর্ত্য সেনের লেখাগুলো পড়ছেন, তার বইগুলো সর্বশেষ বইগুলোতে দেখেন এগুলো সব কোয়ালিটেটিভ রিসার্চ। যেমন ওখানে দেখবেন যে উনি কিছু ডেটা ব্যবহার করছে, কিন্তু ওখানে কিন্তু কোনো ইকুয়েশন মডেল এগুলো কিছু উনি ব্যবহার করেন, যেটার জন্য মানে যে প্রধান কাজটার জন্য উনি নোবেল প্রাইজ পাইছে সেটা কি ছিল, যে পভার্টি অ্যান্ড ফ্যামাইন, অর্থাৎ পভার্টির সাথে ফ্যামাইনের কি সম্পর্ক, এটা এখানে কিন্তু কোনো ইকুয়েশন টিকুয়েশন কিছুই ব্যবহার করেন, এটা একদম সিম্পল জিনিসগুলো মানে চারটা কেস স্টাডি উনি ব্যবহার করছেন, ওগুলো ডেটা নিয়ে এখানে দিয়ে উনি বলছেন যে এটা আছে, এবং সেটা কি বলছে সেটা তখন ওনাদের প্রশ্ন করলাম সেটা কি বলছে, বলছেন এটা আমরা জানি না। হ্যাঁ, উনি যে নোবেল প্রাইজটার জন্য মূলত প্রথম যে কাজটাকে ওনার কনসিডার সবগুলো মিলে নোবেল প্রাইজ দেওয়া, একটা জন্য দেওয়া হয় ইকোনমিক্সে বিশেষ করে। তো সেটা তো উনি কি করছেন, উনি তখন ওখানে দেখাইছেন যে এটা ম্যাক্সিমামে জানা নাই, যেটা আমি উত্তরটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে সবাই জানে 1000 বছর ধরে যে খাদ্যের অভাব হলে দুর্ভিক্ষ হয়। উনি ওই বইটাতে প্রথম প্রমাণ করার চেষ্টা করলেন যে খাদ্যের অভাব না থাকলেও দুর্ভিক্ষ হতে পারে। সম্পূর্ণ উল্টাটা, খাদ্যের অভাব হলে দুর্ভিক্ষ এটা সবাই জানে, সারা পৃথিবীর সব মানুষই জানে, কিন্তু খাদ্যের অভাব না থাকলেও দুর্ভিক্ষ হতে পারে। চারটা কেস স্টাডি করে দেখাচ্ছে, এখানে কিন্তু কোনো ইকুয়েশন মডেল কোনো কিছুই করে না, একদম সিম্পল। তো
তো আমি বললাম যে যেটা এই জিনিসটা, এটা শুনে পশ্চিমবঙ্গের একজন ইকোনমিস্ট উনি বলছিলেন যে আমার দাদিও এই কথা বলতো। এটা ঠিক আছে, দাদি হয়তো তার কমন সেন্স ইউজ করে বলছে, বাট ডেফিনেটলি, কিন্তু দাদি হয়তো মোটেশনের মতো বই লিখতে পারেন না, কিন্তু এইটা ঠিক যে হয়তো উনি চিন্তা করছেন, এটা করতেই পারবেন যে কোনো। তার মানে হচ্ছে যে কোয়ালিটেটিভ রিসার্চ কিনা এই প্রশ্ন অনেকেই করেন, আমাকেও করেন অনেকে। হ্যাঁ, বিশেষ করে আমি নিজেও বেশি কোয়ালিটিভ রিসার্চ বেশি করি। তো এটা কিন্তু আসলে এটা ঠিক না। আপনার দুটোই গুরুত্বপূর্ণ, কোয়ালিটেটিভ রিসার্চও গুরুত্বপূর্ণ, কোয়ান্টিটিভ রিসার্চও গুরুত্বপূর্ণ, কোনোটা গুরুত্বহীন তা না। অর্থাৎ কোথায় যেখানে যেটা দরকার হয়, কোনোটা আছে আপনি কোয়ালিটেটিভ রিসার্চ করবেন, আর কোথায়। আমি একটা জিনিস মানে সেটাই সবসময় বলি আর কি, যে আমাদের একটা মানুষের আচরণের দুটো অংশ আছে। একটাকে আমরা বলি রিলেশনাল অ্যাসপেক্ট, একজনের সাথে আরেকজনের সম্পর্ক। আরেকটা বলছি আমরা ডিস্ট্রিবিউশনাল অ্যাসপেক্ট, এটা হলো আপনার বন্টনের সম্পর্ক। এই দুটো সম্পর্কই থাকে। যেমন একটা আপনি ধরেন যৌতুক যদি হয়, যৌতুকটা আপনাকে বেসিক্যালি কোয়ালিটেটিভ রিসার্চ, কিন্তু এটা কোয়ান্টিফিকেশন আসবে। কারণ যৌতুক মানেটা কি? ট্রান্সফার অফ রিসোর্সেস ফ্রম ওয়ান হাউস হোল্ড টু অ্যানাদার হাউস হোল্ড। একটা পরিবার থেকে রিসোর্সটা আরেকটা পরিবারে দেওয়া হচ্ছে, তাহলে এটা কি আছে? এটা অবশ্যই কোয়ান্টিটেটিভ, যে আমার টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, এই দিচ্ছে, ওই দিচ্ছে, সবগুলো আমরা করি। আরেকটা হচ্ছে যে দুটো পরিবারের মধ্যে সম্পর্ক, এবং এই সম্পর্কটা ন্যারো ডাউন হয়ে কোথায় হয়ে যেতেছে? দুইজন মানুষের মধ্যে, হাজবেন্ড এবং ওয়াইফ। তো এই জিনিসগুলো দেখলে আমরা কোয়ান্টিটি এবং কোয়ালিটির রিসার্চটা আমরা বুঝতে পারি। অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং ডিফাইনেবল ভেরিয়েবল, এগুলো আমাদের লাগে, এগুলোর জন্য রিসার্চগুলো বাদ করে যায়, যেন এটা হয় নাই। রিসার্চ কস্ট অ্যান্ড টাইম রিকোয়ারমেন্ট এটাও থাকে, তাই না? আমরা এখানে যেটা দেখছি যে মানে বেসিক্যালি আমি বললাম যে ওই রিসার্চের ইস্যুগুলো কি কি প্রবলেম থাকে সেটা আলোচনা করছে। এখন আসেন আমরা হাউ টু অ্যানালাইজ সোশ্যাল ফেনোমেনা। এটা খুবই কঠিন একটা বিষয়, যে আমরা কিভাবে বুঝবো যে সোশ্যাল ফেনোমেনা আমরা কোনটা ব্যবহার করবো, যে মানে যেটা ব্যবহার করবো সেটা মানে আমরা কিভাবে ইয়ে করবো। সেখানে আমরা দেখি যে যেমন আপনি হয়তো মনে করেন যৌতুক নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, বা বেকারত্ব। আমি অনেকে জিজ্ঞাসা করছি যখন এটা আমি বেকার সমস্যা, আমি যে বেকার কাকে বলে, এখন সে আর বলতে পারতেছে না। এটা আমাদের প্রবলেমটা কোথায়? বেকার কাকে বলে? এখানে এরা কি বেকার নাকি যারা আছে পিছনে? তোমরা বেকার? হ্যাঁ, কত ভিড় বলতেছে। বেকার কাকে বলে? কেউ বলতে পারবা বেকার কাকে বলে? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো। তোমার ওয়াইফ কি বেকার হবে? হবে কিনা? তোমার এই সংখ্যা অনুযায়ী তো ওয়াইফ বেকার, কিন্তু আসলে তো ওয়াইফ বেকার কিনা, ওয়াইফ তো মাইন্ড লাগাবে এটা বলে যে আমাদের বেকার করতেছে, আমি কোনো কাজ করতেছি না নাকি? হ্যাঁ, আমি তো তোমার চেয়ে বেশি কাজ করতেছি। তাহলে ওই বেকার কাকে বলে? যেমন আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের প্রবলেমটা কিন্তু এখান থেকে শুরু। আমরা একটা আর্টিকেল লিখে ফেলছি বেকারত্ব নিয়ে, কিন্তু বেকার কাকে বলে ওটা আমি লিখিনি, জানি না আসলে। এখানে অনেকগুলো সংজ্ঞা আছে, সারা পৃথিবীতেই ব্যবহার স্ট্যান্ডার্ড সংজ্ঞা আছে। যেমন আমি যদি বেকারের সংজ্ঞা ব্যবহার করতে চাই, তাহলে আমি কারটা ব্যবহার করবো? কেউ আন্দাজ করতে পারো কার সংজ্ঞা ব্যবহার করবো? একটা হলো কমন, যে আইএলওর যেটা আছে, আইএলওর একটা বেকারের সংজ্ঞা আছে। আরেকটা আছে আমাদের বিবিএস, যে বেকারত্ব বের করে। বিবিএস কিন্তু এখন প্রত্যেক 3 মাস পর একটা বেকারত্বের স্টেটাস দিচ্ছে বাংলাদেশে, এই বছর থেকে শুরু করছে, যে প্রতি 3 মাসে আমার বেকারত্ব কমতেছে না বাড়তেছে, মোট বেকারের সংখ্যা কত এটা দিচ্ছে। কিন্তু এটা আমাদের গবেষণার সমস্যা কোথায়? সমস্যাটা হলো যেমন এটা আমি বেকারত্বের উপরে একটা আর্টিকেল লিখে ফেলছি, কিন্তু ওখানে আমি কিন্তু বেকার কাকে বলে এটাই বলি নেই। হ্যাঁ, যেমন একটা আমরা বলি বাদাইম্মা, বাদাইম্মা সম্পর্কে জানো নাকি? বাদাইম্মা মানে দেখে ঘুরে বেড়ায়, তো তারপরে জিজ্ঞাসা করলে কি বলে? বেকার। আর বেশি খেতে গেলে বলে বাদাইম্মা, কিন্তু সে কি আসলে বেকার? বেকার কিনা কি মনে হয়?
হ্যাঁ, সে বেকার, সে বেকার, সে তো বেকার না। হ্যাঁ, সেই পরিমাণ ঠিক আছে, সেটা পাচ্ছেন। আচ্ছা বসুন, ভালো প্রশ্ন। অর্থাৎ সেটা হলো উইলিং টু ওয়ার্ক, তার থাকতে হবে, সে কাজ করতেছে। গত 3 মাসে সে কাজ করছে কিনা, খুঁজেছে, বিভিন্নখানে গেছে কিন্তু কাজ পায়নি, তাহলে সে বেকার হবে। কোথাও কোথাও এটা 1 মাসও দেখানো হয়, গত 1 মাসে সে কাজ করছে কিনা। হ্যাঁ, বিদেশে যে ভাতা দেওয়া হয় সেখানে এক একটা দেশের এক একটা ডেফিনিশন ইউজ করে। যেমন সপ্তাহে 1 দিন করে রেস্টুরেন্টে কাজ করে, তাহলে সে বেকার কিনা। সেখানে এক একটা দেশ এক এক রকম ইয়ে করছে। যেমন কোনো কোনো দেশে সপ্তাহে 1 দিনে সে কাজ করতে চাচ্ছে, তাহলে সেই দেশে আবার এটাকে বেকার গণ্য করে না। কিন্তু নর্মালি 3 মাস আর 1 মাস এটা একটা স্ট্যান্ডার্ড ডেফিনিশন ধরে। তার মানে আপনি যে কোনো প্রবন্ধ লেখেন ওটাকে আগেই ফিগার আউট করতে হবে। এখন ভালো কথা, সেকেন্ড কোয়েশ্চেন হলে তাহলে বেকারত্ব দূর করার জন্য কি করা লাগবে বলেন দেখে। কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে? এই যে ছাত্ররা বক্তৃতা যে কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করবে? আপনার গার্মেন্টসে 500 শ্রমিক আছে, আমি বললাম যে আরো 500 নেন, আপনাকে নিতে পারবেন? হয়তো একজনও নিতে পারবেন না, একজন নেওয়া মানে আপনার ইনকাম আরো কমে যাবে। আচ্ছা, কিভাবে করা যাবে বলুন? রাইট, এটা কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। সেটা কিসে ইনভেস্টমেন্ট করবেন? মানে আপনার গার্মেন্টস আছে মানে 1টা 2টা বা 3টা, তাহলে তো আপনি আর ইনভেস্ট করতে পারবেন না, মানে আপনার আর ক্যাপাসিটি নেই। সুতরাং ইনভেস্টটা কোথায় করবে, কি করবে এবং কি ধরনের ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবে। যেমন পাকিস্তান এবং ভারত দুটা দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা কারণে, সেটা হলো 60-এর দশকে তারা সমস্ত লার্জ স্কেল ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করছে। যেমন আমাদের চিটাগাংতে যে গাড়ি বানানোর কারখানা, এটা তখনকার আমলে অনেক টাকা ব্যয় করে ইন্ডাস্ট্রিটা করছে, এখানে মাত্র 250 লোকের কর্মসংস্থান আছে। এখন পাকিস্তানের সবগুলো মেজর ইন্ডাস্ট্রিগুলো ছিল হেভি ইন্ডাস্ট্রি, ভারতও তাই করছে, যে কারণে পরে এরা ইকোনমিক গ্রোথ অনেক কমে গেছে। অর্থাৎ এটা ভয় নেই। লেবার ওরিয়েন্টেড কিন্তু ইন্ডাস্ট্রি ছিল না, এটা হলো ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি তারা করে নাই। তাহলে কোথায় আমি ইনভেস্টমেন্ট করবো, টাকাটা কোথায় পাবো, কিভাবে করবো, এই সব কিছু তো আমাকে কি করতে হবে, ওই প্ল্যানে আনতে হবে, তা না হলে তো হবে না। তার মানে বেকার সমস্যাটা কি এবং তার সমাধান কিভাবে আমি বের করবো। ইনভেস্টমেন্ট ইজ ওয়ান আনসার। আরেকটা হচ্ছে যে তাদের আমার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টের মধ্যে আমি এমপ্লয়মেন্ট বাড়াইতে পারি কিনা, তাহলে সেটার জন্য আমার নিজের একটা মডেল আছে, এটা IGA ম্যাপিং মডেল। ম্যাপ করে করে আপনি বেকারত্ব দূর করবেন একটা এলাকায়, মানে একটা পরিমাণ সবটা এলাকায়। হয়তো আপনি 20% বেকারত্ব দূর করতে পারবেন ম্যাপিং করবেন, কিন্তু 100% হবে না। তাহলে ওই জিনিসটা তো আমাদের জানতে হবে। তার মানে আমার প্রবন্ধটা তো ওটা কিন্তু ক্লিয়ারলি থাকতে হবে যে আমার ওই প্যানোমেনাটা আমি কীভাবে মানে চিহ্নিত করতেছি, তার সমাধান কীভাবে ব্যয় করবো। কারণ এখানে আমরা অনেকগুলো পরে দিয়েছি যে কনসেপচুয়াল স্কিম, অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, তারপরে ফ্রেম অফ রেফারেন্স, এগুলো বিভিন্ন কিছু ব্যবহার করতে হয়। আমাদের দেশের গবেষণাগুলোতে এগুলো পাওয়া যায় না, ম্যাক্সিমাম গবেষণাগুলোতে এগুলো নাই। না থাকার কারণে তারা গল্পের মতো করে একটা সমস্যার উপরে বর্ণনা করে চলে আসে, সেটা আমাদের ইউরোপ আমেরিকান জার্নালগুলোতে তেমন একটা পাবলিশ হতে হয়। তো এরপরে আমি যাই, তারপরে আপনাদের ইয়ে শুনবো পরে ইউটিলাইজ মডেল। যদি কোনো মডেল করে থাকে সেটা মানে ইয়ে করবেন, মডেল তৈরি করতে পারা। এই মডেল তৈরি করতে পারা একটা বিশাল একটা ইয়ের ব্যাপার। এই ফ্রেমওয়ার্ক এখন যেমন এখানে আপনি ফেনোমেনাটাকে অ্যানালাইসিস করেন হোয়াট, যেমন হোয়াট ইজ আনএমপ্লয়মেন্ট, দেখেন হোয়াই, কেন আনএমপ্লয়মেন্ট হয়, কখন হয়, সবসময় কিন্তু একরকম থাকে না। আপনি কক্সবাজারে দেখবেন যে ওই পর্যটনের যে হোটেলগুলো আছে, একসময় দেখবেন যে আপনি সার্ভিসে পাচ্ছেন না, এত লোক মানে আপনাকে সার্ভিস দিতে পারছে না, সব স্টুডেন্টরা ওখানে চাকরি করে। আবার বাকি সময় কি হয়, ওখানে লোকের সংখ্যা অর্ধেকের কমে যায়, তখন আবার ওই ছেলে মেয়েগুলো কিন্তু বেকার হয়ে যাচ্ছে, ওই সময় তারা কাজ পাচ্ছে না। হয় আর উই তো হোয়াট এক্সটার্ন, হোয়াট ইফেক্ট অ্যান্ড হোয়াট ইম্প্যাক্ট। ইফেক্ট এবং ইম্প্যাক্ট আমরা একবারই করি না আমাদের দেশে, মানে স্টাডি খুব বেশি করা হয় না। তাহলে ইফেক্টটা কি হচ্ছে, ইম্প্যাক্টটা কি হচ্ছে। আমরা গতকাল ওই যে গত সপ্তাহে আমরা একটা আমাদের এখানে সেমিনার করছিলাম,
যে পদ্মা সেতু নিয়ে আলোচনা করছিলাম আজকে, যে পদ্মা সেতুতে দেখা যাচ্ছে যে লোকেরা যেটা হচ্ছে লোকেরা যাতায়াত খুব সহজ হয়ে গেছে পদ্মা সেতু করাতে, এবং পদ্মা সেতু করাতে ওই পারে জমির দাম অনেক বেড়ে গেছে না? তো জমির দাম বাড়লে কি সুবিধাটা কি? জমির দাম বাড়লে সুবিধা হলো যারা গরিব ছিল অল্প জমি ছিল কিন্তু বেশি টাকার মালিক হয়ে গেছে, এটাই সুবিধা। মানে আমরা এটা কোনো কিছু না করেই অ্যাসেটের ভ্যালু অনেক বেড়ে গেছে, তার মানে তার কি টোটাল যে তার যে ইকোনমিক স্ট্রেংথ সেটা তার বেড়ে গেছে, তার ওই গরিব লোকটার। আবার সমস্যা একটা হয়েছে, সেটা হলো যে কেউ যদি জমি কিনতে চায় তাহলে এখন আগে যে টাকা দিয়ে জমি কিনতে পারতো, মনে করেন একজন কৃষক তার চাষ করার জন্য, সেটা কিন্তু আর করতে পারছে না, অনেক দাম বেড়ে গেছে। এখন সে আর এটা চাষের জন্য এটা খুব একটা আকর্ষণীয় না, এটা বুঝছেন? অর্থাৎ এটা তার জন্য তেমন বেশি একটা, এগুলি একটা ইম্প্যাক্ট। লাস্টে একটা ইম্প্যাক্ট দেখাচ্ছিলাম আমি আমার ট্রেনিং ক্লাসে, সেটা হচ্ছে যে ওই এলাকাতে পদ্মার ওই পারে এখন মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা। আমি বলছিলাম যে মানে পদ্মা সেতুর একটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে মহিলাদের উপরে। এটা কি জয়েন্ট সেক্রেটারি এবং ইয়াদের ডেপুটি সেক্রেটারি ট্রেনিং করেছিলেন, কেউ বলতে পারতেছিল না যে এটা কি হতে পারে। বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি ডিরেক্টর উনি বললো যে স্যার একটা হতে পারে কি, বলছে যে এখন ছেলেরা ভাইয়েরা বোনদেরকে কিন্তু তার আগের মতো তার অংশ দিবে না, কারণ জমিটার দাম অনেক বেড়ে গেছে। এটা হলো কি একটা নেগেটিভ ইম্প্যাক্ট, যে বোনের যেটুকু হিস্সা পাওয়ার কথা, আগে জমির দাম একদম কম ছিল, আচ্ছা তুই এটা নিয়ে যা আমি একটু রাখলাম, এখন কিন্তু সে খুব সতর্ক হবে, সে কিন্তু আর আগের মতো জমিটা বোনকে দিতে চাইবে না। তার মানে এটা একটা ইম্প্যাক্ট। এই ধরনের ইম্প্যাক্ট কিন্তু আমরা খুব একটা স্টাডি করি না। তারপরে কম্পারেটিভ মেথডে আমরা তো খুব একটা যাই না, এটাও আমরা একটা দেখাইলাম। এরপরে আছে সিস্টেমেটিক। এখন হচ্ছে যে স্টাডিজ অফ সাকসেস, কিভাবে আমরা সাকসেসফুল হইতে পারি এখানে দেখাচ্ছি। যে সাকসেস হওয়ার প্রধান একটা হলো সিস্টেমেটিক রিসার্চ করা। আমরা কিন্তু করি না, কিছু একটা এখানে করলাম, কিছু একটা এটা করলাম, কিছু একটা এইটা করলাম, মানে বেঁচে সামান্য করি আমরা কিন্তু থরলি কোনো কিছু সিস্টেমেটিক করি না। যেমন আপনি যদি মনে করেন বেকারত্ব নিয়ে করতেন, তাহলে বেকারত্ব সম্পর্কে আপনি অনেকগুলো গবেষণা করেন সিরিজ, এইটা একটা করলেন, তারপরে আরেকটা করলেন, তারপর আরেকটা, তখন দেখবেন যে আপনি একটা মোটামুটি একটা সাউন্ড নলেজ বেস দাঁড়া করাতে পারবেন। আপনি গার্মেন্টস নিয়ে করেন, তাহলে গার্মেন্টস কি, গার্মেন্টসের প্রোডাকশনের কি সমস্যা, মার্কেটিংয়ের কি সমস্যা, তারপরে প্রকিউরমেন্টের কি সমস্যা, তারপরে আমার যদি বিদ্যুৎ চলে যায় তাহলে তারা এই যে এনার্জি ক্রাইসিস কীভাবে করে, ট্রান্সপোর্টেশন ক্রাইসিস, কথায় চিটাং পোর্টের বন্ধ করতেছে, তাহলে কী করতেছেন আপনি। অর্থাৎ ইউ ক্যান হ্যাভ লট অফ ইস্যুস যেটা আপনি গার্মেন্টস নিয়ে করতে পারেন। তাহলে সেখানে থেকে আপনি তখন একটা নলেজ বেস দাঁড়া করাতে পারেন, যে কোনো ইত্যাদি করাতে পারেন। তারপরে যেটা সিস্টেমেটিক ক্রিয়েটিভ ইমাজিনেশন, এটা আমাদের খুবই অভাব। যে আমরা কিন্তু যেমন পানি থেকে বিদ্যুৎ হয়, এটা কিন্তু আপনি বললে তো খেপে যায়, পানি থেকে আবার বিদ্যুৎ হয় না, তাহলে কিন্তু পানি থেকে যে বিদ্যুৎ হয় আমরা কিন্তু এটা, অর্থাৎ পানিকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা যায়, এটা কিন্তু আমরা চিন্তা করি না। বাতাসকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে এটা আমরা চিন্তা করি না। তখন আমি অনেকগুলো দেখছি যেটা আমার ইমাজিনেশন পরে তারা কাজে লাগাইছে। যেমন এই যে সমুদ্রতে জাহাজগুলো চলে বা যেগুলো চলে, এই জিনিসগুলো আমরা এটা মানে ইমাজিন করে, এখন কিন্তু নতুন পদ্ধতি ব্যয় করেছে, পপুলার সিস্টেমে করে এটা খুব ভিতর যাচ্ছে। তারপরে অ্যাক্সিডেন্টালি আপনি কিছু পাইতে পারেন, ম্যানেজমেন্ট রিসার্চার প্রিপেয়ারনেস, এটা একটা থাকে গাইডলাইন। যেমন একটা প্রশ্ন করা হয় যে ওই আপেল মাটিতে পড়ছে, সেই জন্য আপনার এটা নিউটন এটা আবিষ্কার করতে পারছে। বাচ্চাদের ক্লাসে জিজ্ঞাসা করছে বাংলাদেশে নিউটন হয় না কেন, স্যার এখানে তো আপেল গাছ নাই, এখন আপেল গাছ না পড়াতে আমরা কিন্তু এটা আবিষ্কার করতে পারছি না। আমি আবার যেটা সংক্ষিপ্ত করতেছি, কারণ অলরেডি 1.5 ঘন্টার কাছাকাছি আমরা চলে আসছি, তো আমি 1.5 ঘন্টায় করবো। এসেন্সিয়াল পয়েন্ট অফ রিসার্চার, এটা জাস্ট সাইন্টিফিক মাইন্ড থাকবে, সিকার অফ ট্রুথ অ্যান্ড নলেজ, অ্যালার্টনেস, ইনসাইট অ্যান্ড ইমাজিনেশন, কুইক পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং। তার ট্রেন্ড অ্যান্ড এডুকেটেড, এটা আমরা ট্রেনিং এর গুরুত্ব দিই না, আমরা মনে করি একটা কিছু করলেই হয়ে যায়। পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স, অবজেক্টিভিটি,
knowledge of scope and limitation, some critical sociology and social science. আচ্ছা, এখানে আমি কিছু জিনিস দিচ্ছি, আমি এরপরে আপনাদের প্রশ্ন থাকতে সেগুলো শুনবো, আমি সংক্ষিপ্ত করতেছি। তারপর এখানে একটু আমি বলি ইমপ্রুভ কোয়ালিটি অফ এক্সপেরিমেন্ট। এখানে আমাদের দেশে আমরা অনেক ঘাটতিতে আছি। যেমন আমরা যে আর্টিকেল লিখি, অনেকে মনে করেন যে আমার ইংরেজিটা ঠিক হচ্ছে কিনা, কিভাবে বুঝবো এটা ঠিক হচ্ছে কিনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমার বইতে কিছু উদাহরণ দিচ্ছি। আমরা খুবই খুব কঠিন কঠিন শব্দ দিয়ে আমরা ইংরেজি লিখি, এটা কিন্তু আসলে রিসার্চের নিয়ম না। আপনাকে সিম্পল কিন্তু স্ট্যান্ডার্ড একটা জিনিস করতে হবে। এটার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, তারপর ইউএনডিপি রিপোর্ট বলে খুব স্ট্যান্ডার্ড, অর্থাৎ খুবই লুসিড ল্যাঙ্গুয়েজ বলে, একদম মানে খুব মসমসে ইংরেজি, লুসিড যেটা, হ্যাঁ স্বচ্ছ ইংরেজি, ওটা ফলো করলে সবচেয়ে ভালো হয়। Don't think about the readers whether they would get any idea or awareness. আমরা পাঠকের কথা চিন্তা না করে লিখি, সেটা কিন্তু করা যাবে না। যাহা জানো তাহা লিখার মতো করে আমরা প্রবন্ধ লিখিতে হবে না। টু টেক ফুল নোট অ্যাবাউট এনি ইস্যু, এটা আমাদের থাকে না। টেক নোট অফ ভিউজ অফ অল গ্রুপস অ্যান্ড সাবগ্রুপস, এটাও আমাদের ইয়েতে থাকে না। টু চেক অ্যান্ড পসিবল ইন্টারপ্রিটেশন ফ্রম দেয়ার ওপিনিয়ন। Social research should be descriptive, but it must have some analysis of data. What is right and what is not right, that should not be stated. Rather, what is happening, that should be stated. তো এইভাবে আমরা বিভিন্ন, আমি অনেকগুলো জিনিস দিচ্ছি আর কি এখানে। হোয়াট ইজ দ্য কমন মিস্টেকস রিসার্চার ডু, এটা একটা জিনিস দিয়েছিলাম যে গবেষকেরা সচরাচর কি ভুল করেন। অ্যাবসেন্স অফ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এটা নাই। অ্যাবসেন্স অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটা থাকে না। ফ্যালাসি অফ অপারেশনাল ডেফিনিশন, insufficient data collection, compilation of information, failure to add something new. Ideological bias, Marxist non-Marxist, failure to establish a causal relationship. এইভাবে আমরা অনেকগুলো জিনিস আমি দিয়েছি। তারপরে আচ্ছা, রেপ্লিকা রিসার্চ, যেটা আমি লাস্টে বলতে চাচ্ছিলাম, যেটা আমার দেশে বড় সমস্যা। আমি ভারতে একজন একটা গবেষণা করলে ওটা দেখে আমি বাংলাদেশে আরেকটা করতেছি, এটা কিন্তু নাথিং নিউ। অথবা পাকিস্তানে করছে, অথবা মালয়েশিয়া করছে, বা ইজিপ্টে করছে। নেগেটিভ ইম্প্যাক্ট, হোয়াট ইজ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ এই যে রেপ্লিকা রিসার্চের একটা ইয়ে হলো যে সে কখনো আসলে রিসার্চার হবে না, সে শুধু নকলে করতে থাকবে, আরেকজনের তো দেখে দেখে বানাবে। আর কখন রেপ্লিকা রিসার্চের দরকার হয় শুধু কিছু কিছু ক্ষেত্রে, যেমন হেলথ সায়েন্সে আমি একটা গবেষণা করলাম, তখন আমি বলবো যে এটা আরো রোগীদের উপরে এটা করে দেখতে হবে যে আমার এই গবেষণাটা ভ্যালিড কিনা। হয়তো আমি এগুলোর মধ্যে পাইছি, কিন্তু অন্যগুলোর মধ্যে নাও পাইতে পারি। তো এই জন্য রেপ্লিকা রিসার্চ একদম বাদ যাবে তা না, কিন্তু আবার এটা মানে কিছু কিছু ক্ষেত্রে এটা লাগবে, কিন্তু মোস্ট অফ দি কেসে এটা নেগেটিভ ইম্প্যাক্টটাই বেশি। যা আমি দখল করাই শুধু শিখলাম, এবং এছাড়া অন্য কিছু এখানে আমি নিজস্ব কিছু তৈরি করতে পারিনি। তাহলে এর যদি এখন আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন হয়তো আমরা যে শুনতে পারি। আমাদের সম্মানীয় ভাইস চ্যান্সেলর আছেন, উনি হয়তো আর কিছু বলবেন আর কি, বা অ্যাড করবেন। তো সবাইকে ধন্যবাদ। আমি আপনার প্রশ্ন থাকলে আমরা এগুলো কিছুটা সংযোগ করছি। আপনাদের প্রশ্ন থাকলে কিছু বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার। স্ট্র্যাটেজিস ফর অ্যাচিভিং সাকসেস ইন সোশ্যাল রিসার্চ, এই বিষয়টির উপরে স্যারের বক্তব্য আমরা আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম, এবং নিঃসন্দেহে তার এই বক্তব্য শিক্ষক এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতে গবেষণার দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা হয়ে কাজ করবে। স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমরা সকলেই এক পর্যায়ে অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রধান অতিথি হিসেবে এমিরেটাস প্রফেসর ডক্টর শাহজাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ট্রেজারার প্রফেসর ডক্টর নুরুল ইসলাম ও রেজিস্ট্রার এনামুল হক স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এই পর্যায়ে আমরা মাননীয় ভিসি স্যারকে অনুরোধ করব আমাদের তার কিছু মূল্যবান কথা আমার সাথে শেয়ার করার জন্য। স্যার প্লিজ।
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله আজকে সবার সম্মানিত সভাপতি আজকে সেন্টার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ কোঅর্ডিনেটর রেজিস্ট্রার সোশ্যালজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের সহকর্মীবৃন্দ ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন তাদের দাঁড়িয়ে কথাই আমার প্রকাশ করব শারীরিক অসুস্থতার কারণে আমি একজন বসে বলতে চাচ্ছি আর কি। আশা করি আপনারা এটা খাওয়া শুরু করে দেবেন আর কি। আমার আসলে বিশ্ববিদ্যালয়ে আসার মতো অবস্থা অনেক সময় থাকে না আমার শারীরিক অবস্থার কারণে। আগের চেয়ে অনেকটা ভালো, কিন্তু এখন একটু সমস্যা হয়ে গেছে। আমাদের সুস্থ রাখবো ইনশাআল্লাহ। প্রথম আমি ধন্যবাদ জানাই এই বিভাগকে এই জাতীয় একটা গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজন করার জন্য। আর তারপরে আমাদের ডক্টর প্রসিদ্ধ সাহেবকে উনি অষ্টমে এসেছেন ব্যস্ত মানুষ, ওনার সিভি দেখলে বোঝা যায় বা প্রতিদিন বোঝা যায় যে উনি অনেক কিছুর সাথে জড়িত এবং অনেকদিন যেমন গবেষণার কাজে নিয়োজিত আছেন। বিভিন্ন বিষয়ে তার পাণ্ডিত্য এবং অভিজ্ঞতা আমাদের ছাত্রদেরকে এবং নবছরকে উৎসাহিত করবে। সেটাই আমার কেমন ইনশাআল্লাহ ওনাকে বিশেষভাবে ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই গবেষণা সম্পর্কে। ছাত্রদের সামনে আমি হয়তো বিষয়ে খুব একটা বলার সুযোগ হয়নি, বা শিক্ষক এবং সহকর্মীদের সামনে আমি অনেকবারই অনেক কথা বলেছি। রিসার্চ না থাকলে ইউনিভার্সিটির কোনো প্রয়োজন নেই। শুধু শিক্ষাদান বা পাঠদানের জন্য কলেজ স্কুলই যথেষ্ট। যদি বিশ্ববিদ্যালয়ের কোনো অর্থ বহন করতে হয় তাকে গবেষণায় নিয়োজিত হতে হবে। গবেষণার যে উৎপাদন সেটাকে দেশ জাতি এবং মানবতার জন্য কাজে লাগাবে। গবেষণা কথাটা সহজ, কিন্তু এই গবেষণার সাথে জড়িয়ে আছে অনেক চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ, গবেষণা মানেই হচ্ছে চ্যালেঞ্জ। যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন না তারা গবেষণা করতে পারবেন না। এই চ্যালেঞ্জে অনেক সময় আমরা সফল হই, অনেক সময় আমরা সফল নাও হতে পারি, কিন্তু এই চ্যালেঞ্জের মাধ্যমে যদি আমরা না আগাতাম তাহলে জ্ঞান বিজ্ঞান আগাইত না, এরা অনেক পিছনে পড়ে থাকত। সুতরাং যারা নিবেদন গবেষক, ওনাদের আপ্রাণ চেষ্টা, ওনাদের ক্রিয়েটিভিটি, ওনাদের ইন্টেলেকচুয়ালিটি, ওনাদের অ্যানালাইটিক্যাল মাইন্ড, ওনাদের থার্স্ট ফর সলভিং প্রবলেম, সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা, এগুলো সমাজ হচ্ছে আজকে যারা আমরা এখানে বসবাস করছি তাদের সমাজের যে সমস্ত উপকরণ আছে ভালোভাবে জীবনযাপন করছে তার ফল। সুতরাং এখানে গবেষণার কোনো বিকল্প নাই। বিশেষ করে সামাজিক বিষয়ে গবেষণা করা এটা একটা অন্যতম প্রবীণ এরিয়া। যখন অন্যান্য বিষয়ে গবেষণা ছিল তখনও সামাজিক গবেষণা ছিল। সে বিষয়ে আমাদের সবাই জানা থাকা দরকার যে সমাজকে শান্তিপূর্ণ রাখতে হবে, সমাজকে সামনে এগিয়ে নিতে হবে, সমাজের বিভিন্ন অংশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে, সমাজকে আরো কার্যকরী করার জন্য কি করা দরকার, কিভাবে করা দরকার, এগুলো গবেষণার মাধ্যমে শুধুমাত্র আসতে পারে। এবং এটা পাশ্চাত্য বিশ্ব দেখেছে, আমরাও দেখেছি। একটা সাধারণ উদাহরণ দিয়ে আসতে, আমি কানাডা এবং অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন বসবাস করেছি। এই দুইটা দেশই সাকসেসফুল মাল্টিকালচারাল কান্ট্রিজ। এখানে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন বর্ণের, ধর্মের, গোত্রের যে বসবাস করেছে, কিন্তু এরা সমন্বিতভাবে একটা সুন্দর, উন্নত, কোহেরেন্ট, ইনক্লুসিভ সোসাইটি এবং দেশ সৃষ্টি করতে পেরেছে। এর পিছনে অনেক গবেষণা আসে। এই যে মাল্টিকালচারালিজম যে কথাটা আমরা বলি, এটা প্রতিটি নাগরিককে, প্রতিটি বাসিন্দাকে একটা সেলফ বিলঙ্গিংনেসটা দিয়ে দেয়। আমাদের অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নার বলেছিলেন
যে যে শিশুটা আজকে জন্মগ্রহণ করেছে অস্ট্রেলিয়া, অথবা যারা এখানে 60,000 বছর আগের থেকে এখানে বসবাস করছে, অথবা যে শিশুরা আজকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করলো এখানে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য, এরা সবাই অস্ট্রেলিয়া, তাই না? এই যে বিলঙ্গিংনেসটা, এটা মানুষকে কাজের জন্য, উৎসাহের জন্য, দেশের জন্য, ত্যাগ স্বীকার করার জন্য এটা মানুষকে উৎসাহিত করে। এই যে গবেষণা, এটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন প্রধান বিভিন্ন বিশেষজ্ঞ করে বলেছেন, প্রবলেম আইডেন্টিফিকেশন থেকে শুরু করে কোশ্চেন, রিসার্চ গ্যাপ, এগুলো থেকে শুরু করে কিভাবে এই কোশ্চেনটাকে অ্যাড্রেস করা যাবে, কি মেথোডোলজি লাগবে, কি স্টাডি ডিজাইন লাগবে, কিভাবে ডাটা কালেকশন করতে হবে, কোশ্চেন কিরকম হবে, কোশ্চেন বা কিরকম হবে, ভেরিয়েবল কি থাকবে সেখানে, এই সমস্ত কিছু গবেষণার অংশ। আমরা কিভাবে যে সমস্ত জিনিস পড়ি ক্লাসে বা ক্লাসের বাইরেও, এগুলো গবেষণা আসলে বোঝা যায় যে আমরা আসলে শিখছি কিনা বা কতটা শিখেছি। তখন হাতে কলমে পরীক্ষা হয়ে যায়, টেস্ট হয়ে যায়। তো আমি মনে করি আমাদের শিক্ষার্থী যারা, এদেরকে গবেষণার স্বাদ দেওয়া দরকার, এক্সপোজ করা দরকার গবেষণার থেকে। আমি তো অস্ট্রেলিয়ায় যখন ছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল যারা একটু ভালো ছাত্র তাদেরকে ব্যাচেলার ডিগ্রিতে অনার্স করানো, অনার্স থেকে পিএইচডি করানো, তাদেরকে গবেষণা আগে থেকে যুক্ত করে দেওয়া, তাদেরকে একটা ফিলিং দিয়ে দেওয়া যে তোমরা ভালো ছাত্র, তোমাদের ক্রিয়েটিভিটি আছে, তোমরা গবেষণা করো, তোমরা রিসার্চ করবা, তোমরা অনার্স করবা, থিসিস করবা, পিএইচডি করবা, মাস্টার্স করবা। এই যে একটা মোটিভেশন শিক্ষকদের পক্ষ থেকে এবং এই যে ইন্সপিরেশন, এটা খুবই দরকার। আজকে বাংলাদেশে বিসিএস এর বাইরে কিছু নেই। বিসিএস এর বাইরে কিন্তু অনেক কিছু আছে। বিসিএস তো জনগণের খাটে নাকি, যদি বলা হয় যে দেশের রাজা এরা, আসলে ট্যাক্স পেয়ারদের টাকার বেতন পাচ্ছে, তাই না? তো এদিকে আমাদের খেয়াল দরকার যে আজকে যে সমাজে আমরা বসবাস করছি তাদের প্রতি আমরা কি আচরণ করবো। আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে আমাদের কোনো ভেদাভেদ নাই এই সোসাইটিতে। এটা সমাজ বিজ্ঞানের একটা বড় ধরনের পরিবর্তন, যেখানে কোনো রাজনৈতিক মনোভাব কাজ করে নাই, কোনো ধর্ম কাজ করে নাই, কোনো গোত্র বর্ণ কাজ করে নাই, কোনো এথনিসিটি কাজ করে নাই, কোনো রেস কাজ, কোনো শিক্ষা দিকে কাজ করে নাই, কোনো ক্লাস সোসাইটি কাজ করে নাই। সবাই মিলে আমরা স্বৈরাচারকে মুক্তি চাই। এই যে একটা বিরাট ধরনের একটা শক্তি, একতার শক্তি, এটা একটা বিরাট গবেষণার বিষয়। আমরা আমাদের এখানে আমাদের ছাত্রদের সম্প্রদায় করে পাকিস্তানের রাস্তায় স্লোগান হচ্ছে, তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ। পাকিস্তানের ছাত্ররা স্লোগান দিয়েছে। এখন মণিপুরে একই কায়দায় হচ্ছে, তাই না? তো বাংলাদেশের ছাত্র সমাজ, অবশ্য এটাও ঠিক যে ছাত্র সমাজ যে কাজটা করেছে চূড়ান্ত পর্যায়ে, এর ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে দীর্ঘদিন যাবৎ। এর পিছনে অনেক ছাত্ররা সহ দীর্ঘদিন যাবৎ কাজ করেছে। সুতরাং এই যে সামাজিক পরিবর্তন আসলো আমাদের, এবং এর আকাঙ্ক্ষাটা কি আমি ব্যক্তিগতভাবে মনে করি, সবার আকাঙ্ক্ষা হচ্ছে আমরা দুর্নীতিমুক্ত, মাফিয়া মুক্ত, ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ চাই, যেখানে মানুষের সম্মান থাকবে, মানুষ ভালোভাবে বসবাস করতে পারবে। এখানে আমি আমার কোথায় জন্ম হয়েছে, আমি কোন পরিবারের ছেলে, বা এগুলো কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে আমি বাংলাদেশের একজন মানুষ, অন্যের মতো আমারও এখানে বেঁচে থাকার সম্মান অধিকার আছে। এটা আমাদের নিশ্চিত করা দরকার। যা গবেষণা যেটা আমরা করি বা আপনারা যা করবেন বা করেন, অ্যাট দি এন্ড গবেষণার ইম্প্যাক্ট কি সেটা আমাদের হিসাব করতে হবে। কোনো গবেষণা যদি ইম্প্যাক্ট না থাকে তাহলে এই গবেষণা করার কি অর্থ আছে? এই ইম্প্যাক্ট হতে পারে পলিসির ক্ষেত্রে, এই ইম্প্যাক্ট হতে পারে সাইটেশনের ক্ষেত্রে, এই ইম্প্যাক্ট হতে পারে নতুন রিসার্চারকে রিক্রুট করা এবং ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে। আজকে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি পিএইচডি ডিগ্রি দিচ্ছে, আমি পিএইচডি ডিগ্রির পক্ষে, কিন্তু পিএইচডি ডিগ্রি যেভাবে দেওয়া হচ্ছে এর যে মান, এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং অপমানজনক কোনো ক্ষেত্রে। একটা গবেষণা পত্র কোথাও পাবলিশ করা হয়নি, প্রকাশ করা হয়নি, ফিজিক্স থেকে তাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে। এটা আমাদেরকে বন্ধ করতে হবে। গবেষণার মাধ্যমে যদি আমরা নতুন কিছু সিগনিফিকেন্ট না আবিষ্কার করতে পারি বা না বের করতে পারি, তাহলে তা দিয়ে পিএইচডি ডিগ্রি হওয়া উচিত না। এটা আমাদের দেখতে হবে যে আমরা কি ইম্প্যাক্ট আমরা এখানে করছি। এখন
যেটা হচ্ছে যে গবেষণার পাবলিশ হচ্ছে যেগুলো, সেগুলোর আবার সিনথেসিস হচ্ছে, সিস্টেমেটিক রিভিউ বা ম্যাটা অ্যানালাইসিস। এরা হয়তো 10টা 20টা 50টা স্টাডি হয়েছে একই টপিকের পরে, এগুলো রেজাল্ট কম্বাইন করে ফুল রেজাল্টটা কি সেটা আবার বের করা হচ্ছে। সুতরাং অনেক অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমরা এই বিষয়ে তো 50টা আর্টিকেল হয়ে গেছে অলরেডি, তোমাদের হারিয়ে না করে তোমরা ম্যানালাইসিস করো। তো সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। এবং আমি মনে করি যে বাংলাদেশের ছেলে মেয়েদের যে ক্রিয়েটিভিটি আছে, যে নলেজ আছে, যে ইন্সপিরেশন আছে, এদেরকে যদি সঠিক খাতে প্রবাহিত করা যায় তাহলে দুনিয়ার যে কোনো দেশের সাথে এরা মোকাবেলা করতে পারবে। দুঃখজনক হলো বিগত দিনগুলোতে এদেশে শিক্ষার যে শিক্ষা বিমুখ করা হয়েছে, জাতিকে শিক্ষার নামে বিভ্রান্ত করা হয়েছে। শিক্ষা কোনো হাতের মোয়া না, এটা খালি বিশ্ববিদ্যালয় কলেজে স্কুলে গেলেই জ্ঞান অর্জন হয় না, এখানে চ্যালেঞ্জ থাকতে হবে, এখানে কিছু কিছু মনে রাখতে হবে। খালি খেলনা তামাশা দিয়ে জ্ঞান অর্জন হয় না, হ্যাঁ খেলনা তামাশাও থাকতে হবে, কিন্তু এখানে শিক্ষাকে স্থায়ী করার জন্য চ্যালেঞ্জ দিতে হবে, প্রবলেম সলভ করতে হবে, এখানে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার মাধ্যমে জ্ঞানের প্রমাণ দিতে হবে, যেটা সারা দুনিয়া দিচ্ছে আমাদের সেদিকে দিতে হবে। আমাদের ছেলেমেয়েরা একদিন এদেশে না দেশের বাইরেও দেখতে এখনো দিচ্ছে, সংখ্যায় কম, কিন্তু আমি মনে করি যে আমরা যদি যথার্থ শিক্ষা এবং গবেষণার দিকে এদেরকে ধাবিত করতে পারি, এদের দিক দিশা দিতে পারি, এদের জন্য দৃষ্টান্ত হতে পারি, এদেরকে উৎসাহ দিতে পারি, তাহলে আমাদের ছেলেমেয়েরা ইনশাআল্লাহ ভবিষ্যতে সারা দুনিয়ার বুকে বাংলাদেশের মান সম্মান হয়ে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের সেটা হচ্ছে যে আমি খুব ভালো ছাত্র, খুব আমার ভালো রেজাল্ট করতেন, আমি কখনো খুব ছাত্রেরও খুব বেশি প্রশংসা পাইনি, অথচ আমি কোনো কাজ দিই এই ধারণাটা আমার একটা বিশাল সমস্যা। আমি মনে করি প্রতিটি মানুষ দরকার, এই কথাটা আমি বুঝতে হবে। সে কাজ একেবারে মানে যতই থাকলো, আমরা যারা কামাই কাজ করি, আমি দেখছি আমার দুইটা একটা দুটো পিরিয়ডে একজনও কোনো একজনেরও কোনো কম্পিউটার ট্রেনিং পাই, কিন্তু আমি বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কিন্তু তারা ভালো কিভাবে হলো একটা পিরিয়ড আমি দেখি যে অফিসে এসে বসে থাকে সারাদিন, কোনো কাজ নেই, খালি চা বানিয়ে চলে যেতে হবে, সারাদিন চা খেয়ে তুমি কি করো কি করবে, তুমি এক কাজ করো প্রথমে কম্পিউটার শিখো। আমাদের যে প্রোগ্রামটা ছিল সে আছে যে প্রোগ্রামে কাজ করতো, ওরা দেখে দেখে কম্পিউটার প্রথম টাইম শিখতে তারপরে এটা করছে। তার মানে সে এখন কিন্তু ওই যে ডাটা অ্যানালিস্টের কাজ করে, কিন্তু সে কিন্তু একদিনেরও কোনো কম্পিউটার ট্রেনিং। আমি যাতে ছাত্রগুলো আমি একটা জিনিস বলবো যে তোমাদেরকে মনে রাখতে হবে যে আমি কোনো কাজের নেই, এর চেয়ে কোনো ভুল জানলা কিছু তুমি যতই করতেছো এটাই কাজ। তোমার পরিবারের জন্য তুমি চেষ্টা আছে, আমরা যদি একটা পরিবর্তে আসি এইটা কিন্তু আমাদের অনেকে ধারণা হয় যে আমি তো এত ভালো ছাত্র না, আমি এখন কিছু করতে পারবো না, কিন্তু এটা প্রথমে মনে রাখতে হবে তুমি তোমার পরিবারের একটা আছে, এবার তুমি যেটাই করবে এটাই করবে, অর্থাৎ ওইটুকু না করলে ওই প্রক্রিয়াতে ওই কাজটি তুমি এটা একটা ছেলে মেয়েকেও মারা গেছে, এইসব ছেলেরা মারা গেছে। এখন সবাই কি দেখাচ্ছে ওই পরিবারের একমাত্র উপার্জন, ওই পরিবারের একমাত্র কারণে সে এখন কিন্তু গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ যে ওই মারা যাওয়ার পরে এখন পরিবার বুঝতেছে না আমার ছেলেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সে যখন ছিল তখন থেকে মানুষ তাকে এত গুরুত্ব দেয় না, আর তখন বকাঝকা করছে, ভাড়া করে না অন্য সঙ্গে সাথে করে। এটা মনে হয় আমার বর্তমান শেষ করি সবাইকে ধন্যবাদ করেছে। হতাশা আমাদের সমাজের তৈরি আমরা মাননীয় ট্রেজারার স্যার কে অনুরোধ করবো তার মূল্যবান কিছু কথা আমাদের সাথে
বিসমিল্লাহির রহমানির রহিম। সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত মনোনীত চেয়ারম্যান মহোদয়, বিভাগীয় প্রধান, আজকে এখানে উপস্থিত রয়েছেন আমাদের রিসার্চের কোঅর্ডিনেটর মহোদয়, উপস্থিত আছেন আমাদের আজকের প্রেজেন্টার এবং সামনে উপবিষ্ট আমাদের ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে সোশ্যাল সায়েন্সের উপরে যে সাকসেস বা সোশ্যাল রিসার্চ কিসের উপর ডিপেন্ড করে এবং রিসার্চের যে গুরুত্ব এবং সমাজের যে পরিবর্তন, সেই পরিবর্তনের উপরে আজকে যে প্রেজেন্টেশন দিলেন আমাদের প্রেজেন্টার, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে সুন্দরভাবে উনি ওনার প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং আমরা অনেক ইনফরমেশন জানতে পেরেছি। বিভাগকেও ধন্যবাদ জানাই যে তারা সময় উপযোগী একটা সেমিনার আয়োজন করেছেন। যে আসলে রিসার্চের গুরুত্ব সবসময়, কারণ রিসার্চটা কি আমরা তো জানি যে ইট ইজ দ্য সিস্টেমেটিক ইনভেস্টিগেশন এনিথিং টু কাম অন এ কনক্লুশন। যে কোনো জিনিসেরই যে রিসার্চ ছাড়া, একটু আগে আপনারা জানেন যে কলেজ আর ইউনিভার্সিটি এডুকেশনের যে বেসিক পার্থক্য, যে কলেজের তেও কিন্তু মাস্টার ডিগ্রি নেয়, কিন্তু কলেজে কিন্তু রিসার্চের কিন্তু ইনভলভমেন্ট নাই, কিন্তু ইউনিভার্সিটি এডুকেশনে কিন্তু রিসার্চ করা হয়, রিসার্চ ইনভলভমেন্ট। এবং এইটার উপর ভিত্তি করে কিন্তু অনেক রিসার্চ ইনস্টিটিউটও কিন্তু দেশে গড়ে উঠছে, সারা পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে। রিসার্চ ছাড়া কিন্তু আসলে নতুন জ্ঞান সৃষ্টি করা যায় না। কারণ আমরা যখন পড়াশোনা করি, যে ওয়ার্ল্ডে কিন্তু বিভিন্ন ধরনের ডিগ্রি আছে, যে রিসার্চ ছাড়াও কিন্তু মাস্টার ডিগ্রি পাওয়া যায়, নন রিসার্চ ডিগ্রি বলা হয় রিসার্চ ডিগ্রি, কিন্তু রিসার্চ ডিগ্রি যেটা সেটা কিন্তু সবসময় গুরুত্ব বেশি। যেমন আজকে ইউকেতে যারা যায় আর কি, সেখানে কিন্তু বেশিরভাগই রিসার্চ বেসডই কিন্তু ডিগ্রি বেশি আর কি, মানে রিসার্চের গুরুত্ব। যখন আপনারা দেখেন যে বাংলাদেশে যখন আজকে বাংলাদেশ যখন আমাদের স্বাধীনতা লাভ করে 71-এ, তখন তো আমি ক্লাস 10-এ উঠলাম। তখন কিন্তু আমাদের লোক সংখ্যা যা ছিল, সেই লোক সংখ্যার উপরে কিন্তু আমাদের লোকজন কিন্তু তাও কিন্তু স্টারভেশনে থাকতো, না খেয়ে থাকতেন আর কি। কিন্তু এখন আমাদের লোক সংখ্যা প্রায় 2-3 গুণ হয়ে গেছে। তখন ছিল 7.5 কোটি, এখন আমরা প্রায় 20 কোটির মতো আমরা হয়তো বলতে পারি। কিন্তু এখন কিন্তু মানুষ ওই না খেয়ে থাকে না। আপনার রাইস, দুধ, ডিম, মাংস। আমি এই সেক্টরটা আনলাম এই জন্যই যে বেসিক্যালি তো আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, সেখানে ডিন ছিলাম লাইভস্টক সায়েন্সের, ডেয়ারি সায়েন্সের লোক আমি। এই জিনিসগুলি কেমনে সম্ভব হয়েছে? প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু রিসার্চ। দেখবেন যে ধানের জাত বের হইতেছে, আপনার আলুর জাত বের হইতেছে, গরুর জাত বের হইতেছে, হাইলিং ব্রিড কেমনে ডেভেলপ করা যায়, মিল কেমনে বাড়ানো যাইতে পারে, ডিম কেমনে বাড়ানো যায়, তাদের লংজিভিটি কেমনে বাড়ানো যায়। প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু রিসার্চ ছাড়া কিন্তু আজকে এগুলো কিন্তু সম্ভব হইত না। এবং এই রিসার্চের এই জন্যই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় শুনি, যখন আমরা বিশেষ করে অনেক জায়গায় আমরা আমাদের কাছে প্রশংসা শুনি, ভালো লাগে যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসলে ভালো রিসার্চ হওয়ার পরে এইসব ভ্যারাইটি যদি ডেভেলপ না হইতো, তাহলে কিন্তু আজকে আমরা এই ডিমও পাইতেন না, এই দুধও পাইতেন না, দেখতেন যে এক ডিমের দাম হয়তো 100 টাকা থাকতো এখন না। তো এই যে জিনিসগুলি, এগুলি কিছু এখন এই যে নলেজ, যেটা কিন্তু সাইন্টিফিক ফিল্ডে ডেভেলপ হয়, এই সাইন্টিফিক ফিল্ডের ডেভেলপ নলেজটা কিন্তু কৃষকের কাছে নিয়ে যেতে হয়। এই নিয়ে যাওয়ার কাজটা হলো সোশ্যাল সায়েন্সের লোক যারা, তারা কিন্তু দেখেন মানে বিগ রোল ইন দিস অ্যাসপেক্ট। কারণ রিসার্চ থেকে যে নলেজটা ডেভেলপ হয়, যে টেকনোলজি ডেভেলপ হয়, এই টেকনোলজি ডিসেমিনেট করতে গেলে, ফার্মারদের সাথে যাইতে গেলে, তো হিউম্যান মোটিভ মানে হিউম্যান রিসোর্স বা হিউম্যান মাইন্ড, মানুষের যে সাইকোলজি, সেইগুলি কিন্তু বোঝাই কিন্তু সোশ্যাল ওয়ার্কার তারা কিন্তু কাজ করে। বিশেষ করে আমরা যখন কাজ করছি, আমাদের সাথে সোশ্যাল সায়েন্সের লোক আর ইকোনমিক্সের লোক
এই দুই ধরনের লোকে কিন্তু অনেক সময় কিন্তু ম্যান্ডেটরি থাকতো। যখন আমরা বড় বড় প্রজেক্ট নিয়ে আসতাম বাহিরের, বলছে যে তোমাদের ইকোনমিক্সের লোকের দরকার, এটা কস্ট বেনিফিট অ্যানালাইসিসের জন্য, তোমার সাইন্টিফিক ফাইন্ডিংস যে তুমি যে ধান ডেভেলপ করবে বা মুরগির জাত ডেভেলপ করলা, সেটা আসলে ইকোনমিক্যালি সেটা ভায়াবল কতটুকু দেশের জন্য। আবার ফার্মার দরকার, অবশ্যই আমরা এগুলো গুরুত্ব বুঝি এবং সবকিছু শুনলাম, এবং আপনারা রিসার্চ করবেন এবং দেশ ডেভেলপমেন্টের জন্য এগিয়ে যাবেন, এবং ইয়ং জেনারেশন তারাই কিন্তু আমাদের মূল শক্তি। এখন আমরা তো যেটা আমরা দেখলেনই যে ইয়ং জেনারেশনের বদলাতে কিন্তু দেশে একটা পরিবর্তিত পরিস্থিতি আসছে, এবং এটার হাত ধরে কিন্তু আমরা আসলে ডেভেলপমেন্ট করতে পারি এবং বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিতে পারি। এটা ধন্যবাদ জানাই, এবং আবারও আমি আমাদের প্রেজেন্টারকে ধন্যবাদ জানাই যে আসলে সোশ্যাল সায়েন্সের রিসার্চ কিভাবে আগে নিতে হবে এবং কিভাবে করতে হবে। বিশেষ করে কিন্তু এখন কিন্তু যে যুগটা আসছে এটা কিন্তু আউটকাম বেসড রিসার্চের যুগ আর কি অনেকটা, যে আপনি রিসার্চ করার আগে কি পাবেন সেইটা কিন্তু আসলে আপনার মাথায় আগে নিয়ে যেতে হবে, যে আউটকামটা কি পাইবেন সেই আউটকাম অ্যাচিভ করার মতো কিন্তু আপনার রিসার্চে যেতে হবে। আরেকটা বলে যে পার্টিসিপেটরি রিসার্চ অ্যাপ্রাইজাল, মানে আপনি অনেক সময় যে ফার্মারদের কাছ থেকে, যেটা আমরা বলি আর কি, যে ফার্মারদের কাছ থেকে আগে তার প্রবলেমটা শুনতে হবে, প্রবলেম শুনে ওটাকে সলভ করার জন্য রিসার্চ করা। কিন্তু এক সময় দেখা যেত যে একজন সায়েন্টিস্ট দেখাতে গেলেন পিএইচডি করে আসলেন, উনি এসে ওনার এই টেকনোলজি নিয়ে দেশে রিসার্চ করতেন, দেশে কাজের লাগুক চাই না লাগুক। কিন্তু এখন যেটা বলে আর কি বিজ্ঞানীরা, যে দেশের কি সমস্যা কোন জায়গায় সেইটা আইডেন্টিফাই করো, এবং সেইখানে ফার্মার দিনে বসে তাদের কাছে সাজেশন নেয়, এবং সেইখানে সামাজিকভাবে কিন্তু জিনিসটা কতটুকু আগান যায়, এরপরে বাকি তোমার টেকনোলজিক্যাল নলেজ তোমরা কিন্তু অ্যাপ্লাই করো। তো এইভাবে আপনারা আগাবেন। আমি আসলে ধন্যবাদ জানাই ডিপার্টমেন্টে আপনাদের, এবং সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু এউবির রিসার্চ কোঅর্ডিনেটর এবং ইসলামিক ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রফেসর ওসমান নুরি স্যারকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একেবারে ভাঙা বাজার, তবু মনে হলো একটু কথা না বললে কিন্তু নয়। আজকে এই অনুষ্ঠান সম্মানিত সভাপতি সোশ্যালজি অ্যান্ড অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টের সম্মানিত বিভাগের প্রধান, আজকে চমৎকার একটি অধিবেশনের উপস্থাপক ডক্টর খুশি আলম, তাদের বক্তব্যে আমি খুব সমৃদ্ধ হয়েছি। আমি দুটো একটা কথা শুধু বলবো আমার ছেলেদের জন্য, সেটা হচ্ছে সোশ্যালজির সাথে যে বিষয়টা জড়িত। আমি লক্ষ্য করেছি গ্রামে ব্যাপক হারে ভাবে মাদকদ্রব্য সেবন ও বিপণন হচ্ছে, কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। এখন কিভাবে গভর্নমেন্ট যে সার্বজনীন একটু আগে শুধু এমনি বলে যায় পত্রিকা লেখে, কিন্তু গবেষণা না হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু নিঃশেষ করা যাচ্ছে, এটা কিন্তু অবসর হচ্ছে, এটাকে অপসারণ করা যাচ্ছে না। আমি মনে করি গবেষণা ওই জিনিস যেখানে একটা রাষ্ট্রে, একটা সমাজে, একটা বেশিরভাগ পরিবারে যে সংকট আছে, যে অসুবিধা আছে, সেগুলো নির্ণয় করা, এটা টপিকসের মধ্যে পড়ে। সে নির্ণয় করে আমাকে গবেষণা নামা, গবেষণাটা আমাকে মনে হচ্ছে গেমের মতো নয়, আমার মজা লাগে যে একটা প্রবলেমটা আমি ঠিক করে নিলাম, এবং এটা কিভাবে আমি এটাকে আমি অপসারণ করবো, কিভাবে এটাকে আমি দূর করে দিয়ে সমাজে স্থিরতা ফিরিয়ে আনবো, স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনবো, সেটা সমাজ থাকা দরকার। আমি মনে করি সোশ্যালজি ডিপার্টমেন্ট আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে, এটা আমার মনে হয় অংশত হলেও ছাত্রদের উপকারিত করেছে। আমরা যারা শিক্ষকতা করি আমরা উদ্দীপিত হয়েছি। আমি মনে করি এইভাবে বিভাগ ভিত্তিক যদি গবেষণা কর্মকাণ্ড চালু হয় এবং আমাদের বহমান যে সমস্যাগুলো এগুলো চিহ্নিত করি, টপিকটা একটা লিখে যদি আমি গবেষণা করি, তাহলে আমি মনে করি আমরা সেই পথে হাঁটবো এবং এইটা আমাদের জন্য কল্যাণ বহন করে আনবে। আমি আশা করছি এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের উপভোগ থাকবে, এবং আমি সব শেষে আমি এই বিভাগের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং বিভাগের প্রধান ছাত্রদের ধন্যবাদ জানাচ্ছি যে একটা ব্যবস্থা এদের উদ্বোধন করার জন্য এবং আমার কিছু বলার সুবিধার জন্য। আমি পুনরায় সবাই ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার।
আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত সকল যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের জন্য আমরা আমাদের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর শাহেদ আক্তার ম্যাডামকে বিশেষভাবে অনুরোধ করব সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই সেমিনারের বিষয়বস্তু সবাই আমাদের জানা যে কিভাবে সাকসেসফুল রিসার্চার হওয়া যায় সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে। তো আমাদের ডিপার্টমেন্টের নাম কিন্তু সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপলজি। সোশিওলজি ম্যাক্রো লেভেলে রিসার্চ করে, অ্যানথ্রোপলজি মাইক্রো লেভেলে রিসার্চ করে। আমাদের খুরশিদ ভাই যেটা বলে গেলেন যে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ দুইটা সমন্বয়ে কিন্তু আমাদের এই ডিপার্টমেন্ট। সে কারণে আমাদের ছাত্রছাত্রীদের জন্য রিসার্চের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। শুধু সোশ্যাল সায়েন্সে না, অন্যান্য বিষয়েও রিসার্চের প্রয়োজন আছে, সেটা আমরা অস্বীকার করবো না। তবে সোশ্যাল সায়েন্টিস্ট যারা, তারা সমাজের বিভিন্ন যে বাধাগুলো আছে, বিভিন্ন যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো ইনডেপথ স্টাডি করে কিভাবে সেটা থেকে উত্তরণ ঘটানো যায়, পলিসি ম্যাপিংয়ে দেওয়া যায়, সেই বিষয়গুলোই কিন্তু সোশ্যাল সায়েন্টিস্টরা নির্দেশ করে থাকে। আজকে এই অনুষ্ঠানে আমি ডক্টর মোহাম্মদ খুরশিদ আলমকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওনার ব্যস্ততা সত্ত্বেও আমাকে সময় দিয়েছে। আরো 3 বার আমি এটা চেঞ্জ করেছি। এই সেমিনারটা আমাদের ছাত্র আন্দোলনের পূর্বে হওয়ার কথা ছিল, তো পরে আন্দোলন যখন শুরু হয়ে গেল তখন আমি খুরশিদকে রিকোয়েস্ট করলাম যে ছাত্রছাত্রীরা যখন আসতেছে না, যখন আসবে তখন আমরা করবো। তো সেই দিনটাই আজকের দিন। খুরশিদ অত্যন্ত ইনডেপথ এবং স্ট্যান্ডার্ড একটা আলোচনা করেছেন। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন আমি শুনেছি। তো এই বিষয়গুলো আরো বেশি সময় নিয়ে করতে পারলে আরো বেশি উপকার হতো। আমরা যদি টেবিলে বসে বসে, আমাদের সেমিনার ওইভাবে এখনো করা শেষ হয়নি, সেমিনারে বসে বসে আমরা প্রত্যেকেই মাইক্রোফোন নিয়ে যদি লাইন বাই লাইন কথা বলতে পারতাম তাহলে আমাদের অনেক আমরা বেশি উপকৃত হতাম। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে খুরশিদ ভাই একটা বই কিন্তু আমরা পড়াই, দ্রৌপদী। তোমরা ওই লাল বইটা দেখেছো, ওখানে যে থিওরিগুলো লিখেছেন এটা কিন্তু এই ডক্টর মোহাম্মদ খুরশিদ আলম, তার বইটাই কিন্তু আমরা পড়াচ্ছি, মাস্টার্সে পড়াচ্ছি, অনার্সে পড়াচ্ছি। আজকে উনি আরেকটা বই উনি আমাকে সংস্করণ করে দিয়ে গেলেন, সেটা সামাজিক গবেষণা। অনেক আগের একটা বই আমার ডিপার্টমেন্টে আছে, তো সেটাই আবার সংস্কার করে উনি আরো ডেভেলপ করেছেন, সেই বইটা দিয়ে দিয়েছেন। তো খুরশিদ ভাইয়ের যে জ্ঞানের নলেজ, সেটা আমারও নাই। আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি, আমারও সেই জ্ঞানটা নেই। আর ওনার কাছে আমার অনেক শেখার আছে। আজকেই যে ওনার সাথে আমার পরিচয় তা না, আমি ওনার ইনস্টিটিউটে আমি গিয়েছি এখন থেকে 15 বছর আগে, কিছুদিন গিয়েছিলাম, তারপরে ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি। কিন্তু ওনার বই আমি ছাত্রছাত্রীদের মধ্যে পড়াই, আমি নিজেও পড়ে থাকি। তো খুরশিদ ভাইকে আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, আমাদের বিভাগের পক্ষ থেকে আবারও ধন্যবাদ যে আমরা নেক্সট টাইম হয়তো মাস্টার্সে, এরা তো অনার্সের স্টুডেন্ট ছিল, মাস্টার্সের ছাত্রছাত্রীদের নিয়ে আবার এরকম একটা অনুষ্ঠান আমরা করবো যে কিভাবে সাকসেসফুল রিসার্চটা করা যায়। তো আজকে আমাদের এখানে আমাদের ভিসি মহোদয়, ভিসি স্যার এসেছিলেন, ডক্টর শাহজাহান খান, উনিও পণ্ডিত ব্যক্তি। তারপরে আমাদের ট্রেজারার স্যার এসেছিলেন, উনিও পণ্ডিত ব্যক্তি। ওনাদের গবেষণার ক্ষেত্র অনেক প্রসারিত। তো ওনারা যে সময় দিয়েছেন সেজন্য ডিপার্টমেন্টের বিভাগের পক্ষ থেকে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের এখানে গণিত স্যার এসছেন, আমাদের বিজনেস স্টাডিজের ডিন আসছেন, আগ্রহ সহকারে এসছেন, অনেক স্টুডেন্ট নিয়ে এসেছিলেন, বিজনেসের অনেক স্টুডেন্ট যারা গবেষণার সাথে জড়িত। সম্প্রতি আমরা গবেষণা বিষয়ে আমরা ফিল্ডে ছাত্রছাত্রীদের নিয়ে অলরেডি আমরা ডাটা কালেকশনে, আমরা ডাটা তথ্য সংগ্রহে আমরা গিয়েছি। তো আমি আশা করছি যে আজকের এই আলোচনাটা তাদের ক্ষেত্রে আরো বেশি সহায়ক হবে, যে কিভাবে আমরা সেই ডাটাগুলো আমরা সেই ফিল্ড থেকে নিয়ে আসবো। কারণ সোশ্যাল সায়েন্সের রিসার্চটাই হচ্ছে স্ট্রাকচারাল অবজারভেশন অফ সোশ্যাল বিহেভিয়ার।
এই স্ট্রাকচারাল অবজারভেশন অফ সোশ্যাল বিহেভিয়ার, এটাই কিন্তু সোশ্যাল সায়েন্টিস্টদের কাজ। আমরা বিশ্বব্যাপী দেখি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম করা সমস্ত টিচাররা এক একটা টপিক্সের উপর তাদের মন্তব্য রাখছে। রিসেন্টলি আমরা আমাদের বাংলাদেশের একজন গবেষকের নাম আমরা বলতে পারবো, প্রেসিডেন্টের উপরে উনি মতামত রেখে গেছেন, এই মুহূর্তে আমার নামটা মনে নেই। আবার বিশ্বব্যাপী কুকুর নাম আছে, তারপরে ওরিয়েন্টালিজম অ্যাডভার্স সাইড একটা থিওরি দিয়ে গেছিলেন। মানে চমৎকার সেই থিওরিগুলো, যেগুলি বিশ্ব ব্যবস্থার যে যুদ্ধ সংঘাত, পারস্পরিক যে রিলেশনশিপের কনফ্লিক্ট, দ্বন্দ্ব, সেগুলো দূর করার ক্ষেত্রে সেই থিওরিগুলো, সেই মডেলগুলো ভূমিকা রাখছে। আমাদের জোসেফ ভাই অনেক থিওরি দিয়েছেন, আমরা করে দেখবো, ওখানে মডেলও দিয়েছেন, সেগুলিও আমরা করে দেখবো যে কিভাবে আমাদের সমাজের সাথে সেটা সমাধান হচ্ছে। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের যে সমস্যা, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তার কারণটা কি, সেগুলি কিন্তু আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারবো এই স্ট্রাকচারাল অবজারভেশন অফ সোশ্যাল বিহেভিয়ার, এগুলি এক্সপ্লোরেশনের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে, যে কি কারণে হঠাৎ করে আমাদের এত জিনিসপত্রের দাম আমাদের নাগালের বাইরে চলে গেল। আমরা প্রত্যেকেই কিন্তু মনের উপর একটা চাপ নিয়ে চলাফেরা করছিলাম, এখনো কিন্তু মনের উপরে সেই স্ট্রেসটা রয়ে গেছে যে আমরা ঠিক মতো করে পৌঁছতে পারবো কিনা, আমরা সকলের অধিকার আমরা পৌঁছে দিতে পারবো কিনা, আমরা পারস্পরিক সমতা নিয়ে এগিয়ে যেতে পারবো কিনা, প্রত্যেকের পরিচয় হবে সে মানুষ, এবং মানুষ সত্য এবং ন্যায়ের পথে আমরা যেতে পারবো কিনা, সাদাকে সাদা করতে পারবো কিনা, কালোকে কালো করতে পারবো কিনা, এইটা যখন আমরা অর্জন করতে পারবো তখনই আমার মনে হয় আমরা বলে বসতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। কৌশল ভাইকে আবারও ধন্যবাদ যে তার মূল্যবান সময় আমাদের এখানে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য, বাংলাদেশ ইনস্টিটিউট অফ সোশ্যাল রিসার্চ ট্রাস্ট, এই সাইটে যদি আমরা যাই তাহলে আমরা আজকে প্রোগ্রামের লাইভটি দেখতে পাবো। ঠিক আছে, BISR ট্রাস্ট, BISR ট্রাস্ট। মাঝখানে ভালো।